আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক 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 ভালো আছো। তো আমাদের অর্গানিক কম্প্যাক্ট কোর্সে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা 6 নাম্বার লেকচার নিয়ে কথা বলবো এবং আজকে আমাদের থিওরিটিক্যাল ক্লাস শেষ ক্লাস হতে যাচ্ছে। যদিও আমরা প্রথমে অ্যাজিউম করছিলাম আমাদের 7 ক্লাসের মতো লাগতে পারে, বাট আমার মনে হলো যে আজকে চাইলে আমরা শেষ করে দিতে পারবো। কারণ এখন যে টপিকগুলো আমাদের বাকি আছে এই টপিকগুলোতে খুব বেশি পড়াশোনা বাকি নাই। এই টপিকগুলোতে পড়াশোনার পরিমাণটা তুলনামূলকভাবে কম। তো তোমরা কমেন্টে আমাকে একটু জানাই দাও যে ঠিকঠাকভাবে সব কিছু দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা। আর এর মধ্যে আমি একটু তোমাদেরকে দেখাই দিই যে বিগত ক্লাসগুলোতে আমরা কি কি পড়েছি এবং আজকের ক্লাসে আমরা কি কি পড়ার মাধ্যমে আমাদের খতমে অর্গানিক আমরা শেষ করতে যাচ্ছি। ঠিক আছে, খতমে অর্গানিক। ওকে, ওয়ালাইকুম আসসালাম যারা সালাম দিয়েছো, সুরভি, আরাফ। ওকে, লেখা ডান। ওকে, সব কিছু ঠিক আছে। ওকে, গুড। এবার খেয়াল করো যে আমরা আমাদের বিগত লেকচারগুলোতে 8 এবং এখানে 10 এগুলো আমরা শেষ করছি। তো আজকে আমাদের বাকি আছে কি কি, আজকে আমরা অ্যালডিহাইড পড়বো, এটা কি ইয়েলো করছি, এগুলো কালার করতে মনে নাই। জৈব অ্যাসিড এবং তার জাতকগুলা এবং অ্যামিন, অ্যামিন, অ্যানিলিন, ডায়াজোনিয়াম ক্লোরাইড, এগুলো নিয়ে পড়াশোনা করব। যদিও ডায়াজোনিয়াম ক্লোরাইড আমাদের পড়ার তেমন কিছু নাই, আমরা অ্যামিন আর অ্যানিলিন নিয়ে হালকা কথাবার্তা বললে আমাদের আজকের পড়াশোনা শেষ হয়ে যাবে। আজকের পড়াশোনাটা আমরা প্রথমে অ্যালডিহাইড কিটোন নিয়ে করব এবং এটাই আজকের সবচেয়ে ইম্পর্টেন্ট পড়াশোনা। জৈব অ্যাসিড ও জাতক নিয়ে পড়াশোনা এটাও মোটামুটি ভালো লেভেলের ইম্পর্টেন্ট, তবে সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যালডিহাইড কিটোন। জৈব অ্যাসিড, জাতক এটাও পড়বো এবং অ্যামিন পড়বো। তো আসো ভাইয়া, আমরা বিগত লেকচারগুলোতে আমাদের মোটামুটি সবই পড়া আছে। এখন আমরা শুরু করতে যাচ্ছি অ্যালডিহাইড ও কিটোন। দেখো, এই যে অ্যালডিহাইড ও কিটোনের প্রস্তুতি, অ্যালডিহাইড আর কিটোনের মজার ব্যাপার হলো সবগুলো প্রস্তুতি আমাদের আগেই পড়া শেষ। যেমন দেখো, এই যে ওজনীকরণ বিক্রিয়া দিয়ে তোমাকে আমি অ্যালডিহাইড আর কিটোন বানাইতে বললাম। ভাইয়া, তোমাদের কি মনে আছে আমার অ্যালকিনের যখন আমরা ওজনীকরণ দেই তখন 3টা টাইপের ওজনীকরণ আসলে দেয়া যায়। কিভাবে? 3টা টাইপের মধ্যে হলো একটা টাইপ, খেয়াল করো, সবাই খেয়াল করো, আমি এখানে ওজনীকরণ দেয় মানে ওজন দিব কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে, এবং পরে আমরা জিঙ্ক দেই, পানি দেই, একসাথে লিখে ফেলছি। হ্যাঁ, আমি এবার ধাপে ধাপে না লিখে একসাথে। দেখো তো প্রোডাক্ট কি হবে। প্রোডাক্ট হবে, দেখো এখানে এই পাশে ডাবল বন্ডের এই পাশে যা আছে, ডাবল বন্ডের জায়গায় অক্সিজেন বসাই দাও, আর সিএইচ, ডাবল বন্ডের জায়গায় অক্সিজেন। এ পাশে কি আছে? আর সিএইচ, এটাকে ধরো আমি আর প্রাইম দিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আর প্রাইম সিএইচও, আর প্রাইম সিএইচও। তাইলে তো ভাই এটাই হলো আমার কি, এটা, আর সাথে তৈরি হবে জিঙ্ক অক্সাইড। তাইলে আমি এখানে দুইটাই অ্যালডিহাইড পাইলাম, দুইটা আমি কি পাইলাম, দুইটা অ্যালডিহাইড পাইলাম। আবার আমি এমন ভাবে ওজনীকরণ করতে পারি, আমি এমন ভাবেও চাইলে ওজনীকরণ করতে পারি যেখানে দেখো আমি দুইটা আর দিলাম, এখানে ডাবল বন্ড দিলাম, সিএইচ দিলাম, এখানে আর দিলাম। এখন এখানে আমি সব কিছু দিব। কি কি দিব? ওজোন গ্যাস দিব, কার্বন টেট্রাক্লোরাইড দিব মিডিয়াম, জিঙ্কু বাবু দিব, পানি দিব। তো এখানে আমার কি প্রোডাক্ট তৈরি হবে? বলছি কি ডাবল বন্ড যেখানে সেখানে অক্সিজেন বসাই দাও, তাহলে ডাবল বন্ড আছে সিও এর সাথে, তাহলে দেখো আর সিও, আর এইদিকে দেখো আরেকটা আর আছে, এটাকে আমি একটু সোজা করে লিখলাম, কিটোন পাইলাম। আর এর পাশে আর সিএইচ, তার সাথে একটা অক্সিজেন, আর সিএইচও। এই যে শর্টকাটে আমরা উৎপাদ লিখে ফেলতে পারতেছি, ঠিক আছে, এবং সাথে জিঙ্ক অক্সাইড। এবার আমি একটা পাইলাম কিটোন, একটা পাইলাম কিটোন, আর একটা পাইলাম কি, একটা পাইলাম আমরা অ্যালডিহাইড। ঠিক আছে, এবার আসো ভাইয়া, আমি যদি এরকম একটা দেই, আর সি, সি ডাবল বন্ড সি, আর এখানে একটা আর আছে, এখানে একটা আর আছে। এখন দেখো আমি কি দিব, আমি দিব ওজোন, আমি দিব কার্বন টেট্রাক্লোরাইড, আমি দিব জিঙ্ক, আমি দিব পানি।
যেখানে অক্সিজেন ডাবল বন্ড আছে সেখানে অক্সিজেন বসাই দাও। তাহলে দেখো আর সি ও আর, এবং এখানেও কি তৈরি আর সি ও আর, ডাবল বন্ডের জায়গায় অক্সিজেন দিয়ে গুছাই লিখে দিবা। দুইটাই এবার কি পাইলাম, দুইটাই আমি কিটোন পাইলাম, এবং জিঙ্ক অক্সাইড তো আছেই। তাহলে আমাদের এমন হইতে পারে যে আমি দুইটাই অ্যালডিহাইড পাবো, না হলে আমি একটা অ্যালডিহাইড পাবো, একটা কিটোন পাবো, অথবা আমি দুইটাই কিটোন পাবো। এইভাবে আমি অ্যালডিহাইড আর কিটোন প্রস্তুত করতে পারি ওজনীকরণ। এবং মনে রাখবা, ভেরি 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 ইম্পর্টেন্ট, তোমার উদ্দীপকে ওজনীকরণ বিক্রিয়া থাকার সম্ভাবনা 99%। উদ্দীপকে ওজনীকরণ বিক্রিয়া থাকার সম্ভাবনা 99%। আবার আমি তোমাদেরকে এই উৎপাদ থেকে কিভাবে মাতৃযৌগ বের করতে হয় সেটাও শিখাইছি। এটা পরে আমরা সিকিউ যখন সলভ করবো তখন দরকার হলে আরো ডিটেলস আলোচনা করবো, ঠিক আছে? প্যারা খাওয়ার কিছু নাই, মনে থাকবে। ওকে, এবার আসো ভাইয়া, ওজনীকরণ 1 নম্বর প্রস্তুতি যাওয়ার পর আমরা অ্যালকোহলের জারণ। দেখো আমার কাছে যে অ্যালকোহল থাকবে সেটা যদি 1 ডিগ্রি অ্যালকোহল হয়, ওকে যখন আমরা জারণ করব, জারণের ক্ষেত্রে মনে রাখবা এটাকে বলা হবে মৃদু জারণ। কেমন জারণ? মৃদু জারণ। বেশি জারণ করা যাবে না, বেশি জারণ করলে অ্যাসিড হয়ে যাবে, মৃদু জারণ করলে অ্যালডিহাইড তৈরি হবে, ঠিক আছে? মৃদু জারণ। আর যদি আমি কিটোন 2 ডিগ্রি অ্যালকোহলকে আমি জারণ করি, এই যে দেখো এটা হলো 2 ডিগ্রি অ্যালকোহল, এটাকে যদি আমি জারণ করি, এটাকে মৃদু জারণ করো আর তীব্র জারণ করো, যাই করো একই, জন্য আমি শুধু জারণ লিখলাম। ওকে তুমি যেমন জারণই করো ও আসলে কিটোনই হবে। ওকে তীব্র করলে ও কিটোন ছেড়ে জৈব অ্যাসিড হইতে পারবে না, কারণ কিটোনকে পুনরায় তুমি জারণ করতে পারবে না। অ্যালডিহাইডকে পুনরায় জারণ করতে পারবা, কিন্তু কিটোনকে তুমি পুনরায় জারণ করতে পারবে। যেমন দেখো অ্যালডিহাইডকে যদি তুমি আবার মৃদু জারণ করো, মৃদু জারণ করো, তাহলে এটা জৈব অ্যাসিডে পরিণত হবে, কিন্তু এই বেচারাকে আর জারণ করা যাবে না, কিটোন কিটোনই, ঠিক আছে? তাইলে আমরা এই যে অ্যালডিহাইড বানাইলাম, এই যে কিটোন বানাইলাম অ্যালকোহল থেকে জারণের মাধ্যমে। 1 ডিগ্রি অ্যালকোহল আর হইলো 2 ডিগ্রি অ্যালকোহল। এবার আসো অ্যালকাইনে পানি সংযোজন। অ্যালকাইনের পানি সংযোজনের মধ্যে আমি যদি ইথাইনে পানি সংযোজন করি, অ্যালকাইন তার প্রথম মেম্বার হলো ইথাইন, আমি দিব 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% HgSO4, সম্পূর্ণ আগের বিক্রিয়া। হ্যাঁ, আমি ডাবল বন্ড দিলাম, এক হাতে OH দিলাম আর এক হাতে হাইড্রোজেন দিলাম। হ্যাঁ, বা একটু চেঞ্জ করে দিই তাহলে আমার জন্য লেখা সুবিধা হবে। হাইড্রোজেন দিলাম, OH দিলাম। পরে কি হয়, পুনর্বিন্যাস ঘটে বা টটোমারিজম দেখায়। পুনর্বিন্যাস বা টটোমারিজম দেখায়। টটোমারিজমে কি হয়ে যাবে, এখান থেকে হাইড্রোজেন এখানে চলে যাবে, অলরেডি ওর কাছে 2টা আছে, আরেকটা চলে আসলে 3টা। এখানের পাই বন্ড ওইখানে উপরে চলে যাবে, পাই বন্ড উপরে চলে গেল, COH, তার মানে অ্যালডিহাইড পেয়েছি আমি কি পেয়েছি, অ্যালডিহাইড পেয়েছি। এখন আমি যদি 2 কার্বনের না নিয়ে আমি যদি 3 কার্বন বা একাধিক কার্বন নিয়ে যদি আমি কাজ করি, আমি যদি একাধিক কার্বন নেই, যেমন ধরো আমি নিলাম আর সি ট্রিপল বন্ড CH, তার সাথে আমি পানি দিলাম, 3 কার্বন 5 কার্বন 10 কার্বন 100 কার্বন, যে কোনো কিছুই হইতে পারে। সেম বিক্রিয়া, 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট। এখন নেয়ার পরে কি হবে, এখানে একটা পাই বন্ধন ভেঙে যাবে। এইখানে কিন্তু আমাদের মার্কোনিকভের নীতি খাটবে। মার্কোনিকভের নীতি কি, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন দাও, এই যে দিলাম হাইড্রোজেন, পানিতে আরেকটা থাকে OH দিলাম এখানে। এবার কি হবে, এবার এখান থেকে জাস্ট ডাবল বন্ডটা উপরে চলে যাবে, পুনর্বিন্যাসের মাধ্যমে ডাবল বন্ড অক্সিজেনের সাথে চলে গেল, হাইড্রোজেন এখানে চলে আসলো, আমরা পেয়ে গেলাম কিটোন। আমরা কি পেয়ে গেলাম, কিটোন। তার মানে ইথাইনে পানি সংযোজনে 2 কার্বন হলো অ্যালডিহাইড, অন্য যে কোনো কার্বন 3 4 5 6 10 100 যত কার্বনই হোক না কেন, সেখানে তুমি কি পাবা, সেখানে তুমি পাবা হলো ভাইয়া কিটোন। আজকের ক্লাসটা আমাদের ছোট, মানে 2 ঘন্টার মধ্যেই হয়ে যাবে ইনশাল্লাহ, আসল 2 ঘন্টা। হ্যাঁ, সো একটু ধৈর্য ধরে ক্লাসটা করো। আর আজকে যেহেতু বেশি টপিক পড়াবো, বুঝতেই পারতেছো যে তোমার জন্য ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। ক্লাসের মাঝখানে আবার এই ভাত খাইতে চলে যায়ও না, হ্যাঁ, আরেক জায়গায় দৌড় দিয়ে চলে যায়ও না, ক্লাসের ইম্পর্টেন্স বুঝে মুভ করতে হয়।
এবার দেখো, গ্রিগনার্ড বিকারক থেকে অ্যালডিহাইড বা কিটোন প্রস্তুতি অত ইম্পর্টেন্ট না, বাট আমি যেহেতু তোমাদেরকে গ্রিগনার্ড আগেও একটু দেখাইছি, এখন আবার দেখাই। দেখো তো, গত ক্লাসে আমি বলছিলাম গ্রিগনার্ড হলো আমাদের জারণের সিকোয়েন্সকে উল্টাই দিতে পারে। এখন তুমি বলো তো ভাইয়া, আমি অ্যালডিহাইড বা কিটোন যদি বানাইতে চাই, কার সাথে বিক্রিয়া দিব? খুব ইজি হিসাব, অ্যালডিহাইড কিটোনকে জারণ করলে হয় জৈব অ্যাসিড, মানে অ্যালডিহাইডকে জারণ করলে জৈব অ্যাসিড। তাহলে ওই জৈব অ্যাসিডের সাথে যদি আমি গ্রিগনার্ড দেই, তাহলে কিন্তু সে অ্যালডিহাইড ও কিটোন তৈরি করে। কিভাবে তৈরি করে দেখো মজা। দেখো, আমি প্রথমে একটা জৈব অ্যাসিড নিলাম, আর সিও ও এইচ, মানে একদম এক কার্বনের জৈব অ্যাসিড, যেটাকে আমরা মিথানোইক অ্যাসিড বলি, সেটা নিলাম। এই যে এইচ সিও ও এইচ, তার সাথে আমি দিলাম আর এমজিএক্স। ভাইয়ারা আনন্দ নিয়ে বলো তো, আমরা কি শিখছি? আমরা শিখছি যদি আমাদের কখনো এই ওএইচ থাকে, ওএইচ এর সাথে এমজিএক্স পালায় যাওয়ার ধান্দায় থাকে, ঠিক না? এখানে আর প্লাস এমজিএক্স মাইনাস, এই যে ওএইচটা আছে, ওএইচটাকে নিয়ে এমজিএক্স পালায় যাবে, পালাই গেলে দেখো এমজি ওএইচএক্স, ওর কাজে কিন্তু ওএইচ দেখলে পালায় যাওয়া, যেটা আমরা গত ক্লাসে পানি দেওয়ার পর দেখছিলাম। তাহলে এখানে এই যে এইচ সি যেটা আছে, এই যে এইচ সিও, এই যে এটা রয়ে গেছে, এটার সাথে কে যুক্ত হবে? আর যুক্ত হবে। এই যে আর যুক্ত হলো, এটা কিন্তু একটা অ্যালডিহাইড হয়েছে। দেখো, এই জিনিসটাকে যদি আমি একটু গুছাই লিখি, এই জিনিসটাই কিন্তু আর সিএইচও হয়ে গেছে, ঠিক না ভাইয়া? এবার আমি যেটা করলাম যে নো, আমি এখানে এইচ দিব না, মানে আমি এখানে এক কার্বনের অ্যাসিড না, আমি যে কোনো কার্বনের জৈব অ্যাসিড দিতে চাচ্ছি। আর সি ডাবল এইচ দিলাম, যে কোনো কার্বনের জৈব অ্যাসিড আমি দিব। এখন যে কোনো কার্বনের জৈব অ্যাসিড যদি আমি দেই, দেখো তো এবার আমার প্রোডাক্ট কি হয়? রিঅ্যাকশন আগের মতোই থাকতেছে। আর এমজিএক্স দিলাম টান, এমজিএক্স কি করবে? এমজিএক্স, এই উল্টা লিখছি আমি এখানে, এমজিএক্স কোনো নেগেটিভ হয়? এমজিএক্স হলো পজিটিভ, ঠিক আছে, আর হইলো নেগেটিভ, যদিও এখানে পজিটিভ নেগেটিভ খুব একটা ম্যাটার করে না, পজিটিভ আর হইলো নেগেটিভ। কি হয়? এমজিএক্স ওএইচ কে নিয়ে চলে যায়, তাইলে এমজি ওএইচএক্স, এখানে কে উৎপন্ন হবে? এখানের আর সিও এর সাথে যুক্ত হবে, আর সিও, এখানে আরেকটা আর। তাইলে এবার কি পাইছো? এবার তুমি কিটোন পেয়েছো। এবার তুমি কি পেয়েছো? এবার তুমি কিটোন পেয়েছো। আগের বার অ্যালডিহাইড পেয়েছো, এবার তুমি কিটোন পেয়েছো। তার মানে তুমি গ্রিগনার্ড থেকে যদি অ্যালডিহাইড বা কিটোন বানাইতে চাও, তুমি যদি ভাইয়া এক কার্বনের জৈব অ্যাসিড দাও, মানে মিথানোইক অ্যাসিড, তাহলে তুমি পাবা অ্যালডিহাইড। আর ওই এক কার্বন ছাড়া যে কোনো কার্বনের জৈব অ্যাসিড 2, 3, 4, 5 তুমি পাবা কিটোন। তার মানে কার্বন সংখ্যা ম্যাটার্স, এই যে এখানে 2 কার্বন দিলে অ্যালডিহাইড, 2 এর অধিক দিলে কিটোন, এখানে 1 কার্বন দিলে অ্যালডিহাইড, 2 এর 1 এর অধিক দিলে কিটোন। এই ব্যাপারটা এখানে একটু বুঝতে হবে। এই চারটা হলো আমাদের অ্যালডিহাইড কিটোনের প্রস্তুতি। বলো তো ভাইয়া সবাই বুঝতে পেরেছি কিনা? লিখো লিখো লিখো। আর একটু স্লো লিখলাম? হ্যাঁ, স্লো লিখবো। এই যে এখন তোমরা দেখে দেখে লিখবা। আসল 2 ঘন্টা ক্লাস। লিটারেলি ক্লিয়ার, সব পুরাতন বিক্রিয়া। হ্যাঁ, শুনো, অর্গানিকে মজাটা এখানেই, মানে একাডেমিক লাইফে তোমরা বেশিরভাগ স্টুডেন্ট মজা পাও নাই কেন? কারণ তোমরা ওই যে প্রথম দিকের ক্লাসগুলো ভালোভাবে করে প্র্যাকটিস না করলে পরে যায় দেখো যে কিরে এই জিনিস তো আর বুঝি না। আসলে দেখো, আজকে আমরা যা পড়াচ্ছি, বিগত ক্লাস আমরা যা পড়াচ্ছি, 80 থেকে 90% পড়া কিন্তু সব আগের বেসিক।
জাস্ট নতুন খামে আমরা পুরনো জিনিসগুলো পড়তেছি। এই যে তুমি যাই বলো অ্যালডিহাইডের অ্যালকোহলের জারণ বলো, তুমি অ্যালকাইনে পানি সংযোজন বলো, গ্রিগনার্ড গত ক্লাস আমরা পড়ছি, ওইটা আবার আজকে একটু দেখলাম। হ্যাঁ, তার আগের বিক্রিয়া যদি তুমি দেখো ওজনীকরণ, পুরোটাই আগের। আজকে নতুন বলতে আমরা হয়তো গ্রিগনার্ডটাকে তুমি একটু নতুন বলতে পারো, এছাড়া কোনো বিক্রিয়াই আজকে নতুন ছিল না। ঠিক আছে, এটাই হলো মজা, এটাই হলো মজা। যাদের বেসিক ভালো, যারা স্ট্রংলি প্রথম ক্লাসগুলো করছো, তুমি দেখো প্রথম ক্লাসগুলো কিন্তু আমাদের অনেক লেন্দি ছিল, হ্যাঁ, অ্যারাউন্ড 3 ঘন্টা, হ্যাঁ 3.5 ঘন্টা করে হয়েছে, বাট এখন কিন্তু ক্লাসের লেন্থ কমে আসছে, 2 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে, 2.5 ঘন্টার মধ্যে চলে আসছে। এটাই এটাই সেন্স। হ্যাঁ, ওকে, এই লিখা হয়েছে কিনা বলো চান্দুরা? ও চান্দুরা, কোথায় তোমরা? ওকে, অল ডান। এবার দেখো, এবার দেখো, আমাদের অ্যালডিহাইড কিটোনের প্রস্তুতি শেষ। অ্যালডিহাইড কিটোনের বিক্রিয়া, অ্যালডিহাইড কিটোনের বিক্রিয়াগুলো চরম লেভেলের ইম্পর্টেন্ট। তো অনেক বিক্রিয়া দেয় তারা, অনেক বিক্রিয়া দেয়। অত বিক্রিয়া তো আমরা এখন পড়বো না, আমরা নিউক্লিওফিলিক সংযোজন পড়বো, ঘনীভবন পড়বো। ঘনীভবনের মধ্যে দুইটা ইন্টারেস্টিং বিক্রিয়া আছে, ওই দুইটা পড়লে তুমি অনেক কিছু, অনেক সিকিউ মিলাইতে পারবা। তারপরে হলো হ্যালোফর্ম পড়বো, তারপরে একটু জারণ পড়বো। ইম্পর্টেন্ট প্রথম দুইটা বেশি, পরেরগুলো হালকা পাতলা ইম্পর্টেন্ট। ওকে, নিউক্লিওফিলিক সংযোজন মানে প্রথম কথা ভাইয়া সংযোজন, তবে সেটা নিউক্লিওফিলিক অথবা নিউক্লিওফিলিককে বইতে বা প্রশ্নে অনেক সময় দেখবা লিখা আছে কেন্দ্রাকর্ষী। ঠিক আছে, কেন্দ্রকে আকর্ষণ করা সংযোজন বিক্রিয়া, কেন্দ্রাকর্ষী। এখন এই জিনিসটা কি আমরা একটু দেখি, সবাই সামনে তাকাও। আমি অ্যালডিহাইড অথবা কিটোন নিলাম, হ্যাঁ, অ্যালডিহাইড কিটোন কিভাবে একসাথে লেখা যায় তোমরা অলরেডি জানো। অ্যালডিহাইড বা কিটোন নিয়ে সেখানে ধরো আমি হাইড্রোজেন সায়ানাইড দিলাম। কি দিলাম ভাইয়া? হাইড্রোজেন সায়ানাইড দিলাম। এখন এই হাইড্রোজেন সায়ানাইডের তুমি যখন দিবা তখন কি হবে? খুবই ইজি একটা হিসাব, যে ভাইয়া হাইড্রোজেন এখানে ভাঙবে কিভাবে দেখো, হাইড্রোজেন ভাঙবে H প্লাস সায়ানাইড মাইনাস, আর এখানে কার্বন অক্সিজেনের মধ্যে অক্সিজেন মাইনাস কার্বন প্লাস, কারণ অক্সিজেনের তড়িৎচেতনতা বেশি, অক্সিজেন ইলেকট্রন নিয়ে মাইনাস হয়ে যাবে, কার্বন প্লাস হয়ে যাবে। তখন এখানের যে সায়ানাইড আছে সে কার্বনকে অ্যাটাক করবে, সে কার্বনের সাথে যুক্ত হয়ে যাবে, আর হাইড্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত হবে। তবে তুমি আমাকে আগে বলতে হবে প্রথম অ্যাটাকটা আসলে কে করবে। প্রথম অ্যাটাক কার্বনকে করতে হবে। এখন কার্বনকে যদি অ্যাটাক করতে হয় তাহলে সেই অ্যাটাকটা কে করবে? সেই অ্যাটাকটা সায়ানাইডকেই করতে হবে। দেখো যুক্ত কিন্তু হাইড্রোজেনও হয়েছে, যুক্ত সায়ানাইডও হয়েছে। অথবা আমি এভাবেও বলতে পারি যে প্রথমে সায়ানাইড অ্যাটাক করে ভেঙে দিছে, নেগেটিভ অক্সিজেন হয়ে গেছে নেগেটিভ। এখন এই নেগেটিভ অক্সিজেনের সাথে H প্লাস যুক্ত হয়ে যাবে, আর COH, H বা আর, এখানে সায়ানাইড, এই যে যুক্ত হইল। এখন কথা হইলো ভাই বিক্রিয়াটার প্রথম অ্যাটাকটা করছে সায়ানাইড, আর এই সায়ানাইড একটা ইলেকট্রোফাইল, সরি ও যেহেতু নেগেটিভ, নেগেটিভকে বলা হয় নিউক্লিওফাইল, কারণ ওই যে দেখো পজিটিভ চার্জকে অ্যাট্রাক্ট করছে, অ্যাটাক করছে। এখন তাইলে যে অ্যাটাক করলো নিউক্লিওফাইল, এই কারণে বিক্রিয়াটার নাম হয়ে গেছে নিউক্লিওফিলিক সংযোজন। কি হয়ে গেছে? নিউক্লিওফিলিক সংযোজন। এখন বলো তো ভাইয়া, অ্যালকিনের কথা কি মনে আছে? এই যে অ্যালকিন, এই অ্যালকিনের সাথে যদি আমি HCl দিতাম বা হাইড্রোজেন সায়ানাইডই যদি আমি দিতাম, দেখো ধরো হাইড্রোজেন সায়ানাইডই দিলাম, এখানে কি আছে? পাই ইলেকট্রন আছে, অ্যাটাকটা এই পাই বন্ডে করতে হবে। এখানে যখন অ্যাটাকটা হবে তখন তুমি বলো তো ভাইয়া, এই অ্যাটাকটা কি সায়ানাইড গিয়ে করবে? নেগেটিভ চার্জ কি গিয়ে ইলেকট্রনকে অ্যাটাক করবে? না, ওরা তো একজন একজনকে আকর্ষণ করে না। তাইলে আকর্ষণ করে কে?
আকর্ষণ করবে হলো H প্লাস, এবং H প্লাস গিয়ে এখানে প্রথম অ্যাটাক করে। আর H প্লাস প্রথম অ্যাটাক করে বলে H প্লাস হলো ইলেকট্রোফাইল, সরি ও ইলেকট্রোফাইল, আর ও যেহেতু প্রথম অ্যাটাক করছে এজন্য এই বিক্রিয়াটার নাম হলো ইলেকট্রোফিলিক সংযোজন। তাইলে ভাইয়া একটা জিনিস মাথায় রাখবা, অ্যালকিনের বিক্রিয়াটাও সংযোজন, অ্যালডিহাইড কিটোনের বিক্রিয়াটাও সংযোজন, তবে একটা হলো ইলেকট্রোফিলিক সংযোজন, আরেকটা হলো নিউক্লিওফিলিক সংযোজন। এইটা তোমাদের বোর্ড পরীক্ষায় আসবেই আসবে, ঠিক আছে? যে অ্যালকিন ও অ্যালডিহাইডের সংযোজন বিক্রিয়া একই ধরনের নয়, তারা সংযোজন দেয়, তবে একজন ইলেকট্রোফিলিক সংযোজন, আরেকজন হলো নিউক্লিওফিলিক সংযোজন। এই পার্থক্যটা তুমি মেকানিজম দিয়ে বুঝাই দিতে হবে। মেকানিজম কোনটা? ওই যে আমি যেভাবে লিখছি এইভাবেই, একটু তীর চিহ্ন দিয়ে একটু এদিক ওদিক লিখে দিলেই। আর এটার মেকানিজম তো তোমরা জানোই, এটা তো মার্কোনিকভ যখন পড়াইছি তখন তো একদম ভেঙে ভেঙে দুইটা স্টেপেই দেখাইছি, ঠিক আছে? এইভাবে ভেঙে লিখবা, আর কিছু না। এখন কথা হলো একটা মজার জিনিস, এই যে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ায়, সংযোজন বিক্রিয়ায় সক্রিয়তার ক্রম, এইটাও খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, মনে রাখবা, যেহেতু এগুলো আমাদের কম্প্যাক্ট কোর্সের টপিক, এগুলা প্রত্যেকটা টপিকই চরম লেভেলের ইম্পর্টেন্ট। এখানে যেগুলা অনেক লেস ইম্পর্টেন্ট বা আসে না, ওইগুলো এখানে পড়ানো হয় না, এখানে সব ইম্পর্টেন্ট। এই যে সক্রিয়তার ক্রম তোমার কাছে জানতে চাইছি, কার কার মধ্যে সক্রিয়তার ক্রম, দেখো আমি লিখে দিচ্ছি। ধরো আমি দিলাম ইথানেল, ইথানেল, তার সাথে আমি দিলাম ধরো, আচ্ছা সরি, প্রথমটা মিথানেল, তারপরেরটা ইথানেল, তারপরে ধরো আমি চলে গেলাম কিটোন, CH3 CO CH3। এই তিনজনের মধ্যে ক্রমটা কেমন হবে, মানে এই তিনজনের মধ্যে কার সক্রিয়তা সবচেয়ে বেশি, কার সক্রিয়তা সবচেয়ে কম হবে? ভাই সবাই চোখ বন্ধ করে সামনে তাকাও তো, দেখো চোখ বন্ধ করে সামনে দেখো, সরি চোখ খুলে সামনে দেখো, বন্ধ করলে তো দেখতে পারবা না। আমি যদি এখানে একটা নিউক্লিওফাইল আনি, নিউক্লিওফাইল হয় এখানে অ্যাটাক করবে, না হয় এখানে অ্যাটাক করবে, না হয় এখানে অ্যাটাক করবে। ও যেহেতু নিউক্লিওফাইল, ও পজিটিভ চার্জকে ভালোবাসে, আর এখানে প্রত্যেকটা জায়গাতেই কার্বন পজিটিভ অক্সিজেন নেগেটিভ, কার্বন পজিটিভ অক্সিজেন নেগেটিভ। কথা হলো এই তিনটার মধ্যে ও কোন জায়গায় অ্যাটাক করতে বেশি কমফোর্ট ফিল করবে বা বেশি আকর্ষণ ফিল করবে, ও কোথায় অ্যাটাক করতে চাইবে, এটা আমাদেরকে ডিটারমাইন করতে হবে। এটা ডিটারমাইন করার জন্য আমরা ফিরে যাব একদম প্রথম দিকের একটা ক্লাসে, যেই ক্লাসে আমরা বলছিলাম যে অ্যালকাইলমূলক ইলেকট্রন দাতা গ্রুপ। ভাইয়া সবাই সামনে খেয়াল করো, এখানে কিন্তু কোনো অ্যালকাইলমূলক নেই, কেউ ইলেকট্রন দেওয়ার মতো নাই। আর এখানে যে CH3 আছে ও কি করবে, ও কার্বনকে বলবে আজকে নাও ভাইয়া তুমি ইলেকট্রন নাও। এখন ও যখন ইলেকট্রন নিবে, তাহলে কার্বনের এই পজিটিভ চার্জটা কি হয়ে যাবে, কমে যাবে। আর এখানে দুইজন দুদিক থেকে বলবে নাও, ও বলবে নাও, দুইজন এইভাবে নাও বলার কারণে ওর পজিটিভ চার্জ আরো বেশি কমে যাবে। এন্ড পজিটিভ চার্জ যত কমে যাবে, কোনো একটা কিছুতে চার্জ যত কমে যাবে, সক্রিয়তা তত কি হয়ে যাবে, সক্রিয়তাও তত কমে যাবে। চার্জ যত কমে যাবে, সক্রিয়তা তত কমে যাবে। খুবই নর্মাল একটা জিনিস, কারণ দেখো ভাই নিউক্লিওফাইল হলো নেগেটিভ জিনিস। নিউক্লিওফাইল কেমন, নেগেটিভ চার্জ। তো যেখানে পজিটিভ চার্জ কমে গেছে, ও তো ওইখানে গিয়ে অ্যাটাক করতে চাইবে না, ও চাইবে যেখানে পজিটিভ চার্জ কমে নাই, যা ছিল তাই আছে, ও চাইবে এখানে গিয়ে অ্যাটাক করতে। তার মানে সক্রিয়তা, এই হইল সক্রিয়তার ক্রম, এই হইল সক্রিয়তার ক্রম। এটা 2 মার্কে আসে, কখনো 3 মার্কেও আসে, 2 মার্কেও আসে, 3 মার্কেও আসে। মিথানল এবং ইথানলের মধ্যে কার সক্রিয়তা বেশি, অথবা ইথানল এবং প্রোপন, হ্যাঁ, বা এটাকে তোমার কি যেন আরেকটা নাম, অ্যাসিটোন, অ্যাসিটোনের মধ্যে কার সক্রিয়তা বেশি, এগুলা কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক আছে? বলো কাহিনী বুঝতে পেরেছি কিনা, বৃদ্ধ হয়ে গেছি আমরা এগুলো পড়তে পড়তে, বলো বলো বুঝতে পেরেছি কিনা।
এ বলো বুঝতে পারছি কিনা? বুঝতে পেরেছি। ওকে, একবারে হানির লাইন ক্লিয়ার হয়ে গেছে না? ওকে, প্রোপানন বা অ্যাসিটন, গুড। মাশরাফি রেস্ট্রিকশন খেয়ে গেছে। ওকে ওকে, এখন দেখো ভাইয়া, আমরা বুঝলাম যে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ার সক্রিয়তার ক্রম কিভাবে হবে। আসো, এটা বাসায় দেখবো, অলরেডি দেখানো শেষ। ঘনীভবন বিক্রিয়া, এখন আমরা দেখব তিনটা ঘনীভবন বিক্রিয়া, সরি তিনটা না, দুইটা বিক্রিয়া দেখবো। একটা হলো অ্যালডল ঘনীভবন এবং আরেকটা হলো ক্যানিজারো বিক্রিয়া। একটা হলো অ্যালডল আর একটা হলো ক্যানিজারো। দুইটাই চরম লেভেলের ইম্পর্টেন্ট অ্যাডমিশনের জন্য এবং একাডেমিকের জন্য। একাডেমিকের চাইতে এগুলো অ্যাডমিশনের জন্য বেশি হট টপিক একদম, ঠিক আছে? এই দুইটা লাগবেই লাগবে। দেখো, অ্যালডল ঘনীভবনের ক্ষেত্রে কয়েকটা লাইন আমি বলি, এগুলো তোমরা একটু আগে লিখে ফেলো, তারপর হলো আমরা দেখতেছি। অ্যালডল ঘনীভবনের ক্ষেত্রে প্রথম কথা, অ্যালডল ঘনীভবন হলো লঘু ক্ষারের উপস্থিতিতে দুই অণু অ্যালডিহাইড বা কিটোনের বিক্রিয়া। দুই অণু অ্যালডিহাইড বা কিটোনের বিক্রিয়া লঘু ক্ষারের উপস্থিতিতে, এটাকে আমরা অ্যালডল ঘনীভবন বলি। তার মানে এই বিক্রিয়াটা অ্যালডিহাইডও দেয়, এই বিক্রিয়াটা কিটোনও দেয়। এই বিক্রিয়া খুবই কমন বিক্রিয়া, এটা সবাই দিচ্ছে। এরপরের লাইন কি? দাঁড়াও আমি একটু ট্যাবটা চার্জ দেই, 5% চার্জ হয়ে গেছে। আমি আজকে সারাদিনই বাইরে ছিলাম। হ্যাঁ, 7টা বাজে আমি মোহাম্মদপুর ছিলাম। মোহাম্মদপুর থেকে জ্যাম ঠেলে বাসায় আসছি হলো 7টা 48-এ। 48-এ এসে স্লাইড অবশ্য সকালেই বানাই গেছিলাম, এসে যে ক্লাস শুরু করে দিছি। তো যাই হোক, লঘু ক্ষারের উপস্থিত দুই অণু অ্যালডিহাইড ও কিটোনের বিক্রিয়া। এই বিক্রিয়া দেওয়ার শর্ত হলো আলফা কার্বনে অবশ্যই হাইড্রোজেন থাকতে হবে। আলফা কার্বনে যদি হাইড্রোজেন না থাকে তাহলে কিন্তু কেউ এই বিক্রিয়াটা দিবে না। আলফা কার্বনে হাইড্রোজেন না থাকলে কেউ এই বিক্রিয়াটা দিবে না। এবার আসো 3 নাম্বার, বিক্রিয়াটা তুমি কিভাবে করবা বা উৎপাদ কিভাবে লিখবা? উৎপাদ লেখার ওয়ে হলো একজনের হাইড্রোজেনের সাথে অন্যজনের অক্সিজেন যুক্ত করব। অন্যজনের অক্সিজেন যুক্ত করব এবং এরপর পানি বের করে দিব। এরপর কি বের করে দিব? এরপর পানি বের করব। এখন দেখো, আমরা বিক্রিয়াটা আগে একটু করি, তাইলে স্টেপগুলো বুঝে যাব। প্রথম কথা, লঘু ক্ষারের উপস্থিতিতে দুই অণু অ্যালডিহাইড বা কিটোন। এখন দুই অণু অ্যালডিহাইড বা কিটোন, আবার শর্ত আছে, যে কোনো অ্যালডিহাইড বা কিটোন নিলেই হবে না, আলফা কার্বনে হাইড্রোজেন থাকতে হবে। আলফা কার্বন কি? আলফা কার্বন হলো কার্যকরীমূলক যেই কার্বনের সাথে যুক্ত সেই কার্বনটাকে আলফা কার্বন বলে। এখন এই যে দেখো CH3 CHO CH3 CHO, এইখানে CHO কার্যকরীমূলক এইটার সাথে যুক্ত, এই জন্য এটা হলো আলফা কার্বন। এখন এই আলফা কার্বনে হাইড্রোজেন আছে, তার মানে বিক্রিয়া দিবে। আমি দুই অণু নিলাম এবং এখানে লঘু ক্ষার দিব। লঘু ক্ষার মানে তোমরা আবার ভাইবো না দুর্বল ক্ষার, না, লঘু ক্ষার মানে এটা যে কোনো ক্ষারই হইতে পারে, তবে এটা বেশি পানির মধ্যে অল্প একটু ক্ষার দিবা। মানে ধরো 1 বস্তা পানি নিবা, 1 বস্তা পানির মধ্যে এই 1/6 ক্ষার দিয়ে দিলা, তো এটাই হবে লঘু ক্ষার, যে কোনো ক্ষারই হইতে পারে, দিলাম। এবার বিক্রিয়াটা লিখবো কিভাবে, আমি নিচে বোঝার জন্য লিখি।
আলফা কার্বনে হাইড্রোজেন থাকতে হবে, একজনের হাইড্রোজেনের সাথে অন্যজনের অক্সিজেন যুক্ত করব। এজন্য আমরা যেটা করব, একজনের হাইড্রোজেনকে আমি একটু, একটা হাইড্রোজেনকে দেখাই লিখব। এই যে ধরো ওর হাইড্রোজেনটাকে আমি একটু দেখো, ওর হাইড্রোজেনটাকে আমি একটু দেখাই লিখতেছি, CH2CHO। এখানে তো দুইটা অণু, একটা অণু লিখলাম। আরেকটা অণুতে আমি আর হাইড্রোজেনকে শো অফ করব না, আমি অক্সিজেনটাকে শো অফ করলাম। একজনের হাইড্রোজেন বের করে লিখলাম, আরেকটা অণুর অক্সিজেনটাকে বের করে লিখলাম, যেহেতু এই দুইটাকে যুক্ত করব আমি একসাথে। এখন দেখো কি হয়, কি হয়, কি হয়। এখানে এই যে হাইড্রোজেনটা, এটা অক্সিজেনের সাথে যুক্ত হইল। ওকে, হাইড্রোজেনটা আমি অক্সিজেনের সাথে যুক্ত করতেছি, CH3COH। হাইড্রোজেনটা অক্সিজেনের সাথে যুক্ত করলাম। এবার দেখ, তুমি তো ভাই হাইড্রোজেনকে অক্সিজেনের সাথে যুক্ত করে দিছো, এখন তো কার্বনের একটা হাত খালি আছে। কার্বনের সাথে কাকে যুক্ত করবা? কার্বনের সাথে যুক্ত করবা হলো, দেখো, কার্বনের সাথে বাকি অংশটাকে যুক্ত করবা। কারণ এই যৌগ তো দুই ভাগে ভাগ হয়ে গেছে, একদিকে হাইড্রোজেন, আরেক পাশে এটা। তো এই পাশটাকে তুমি কি করবা? CH2CHO। এই হলো আমার এই অংশটা। এখন এই যৌগটাকে আমি একটু, মানে এখন তো দেখতে বোঝা যাচ্ছে না, যৌগটাকে এইভাবে লেখা যায়, CH3CH CH2CHO OH। দুইটা যৌগ দেখো একই যৌগ। CH3C, এখানে একটা H আছে, তার মানে CH3CH এই CH এর সাথে OH আছে, এই যে OH। নিচে আছে CH2CHO গুড, গুড। এবার আমি যদি এই যৌগ থেকে পানি বের করে দিই, এই যৌগ থেকে আমি এবার কি বের করতে চাচ্ছি, আমি HCl দিব এবং তাপ দিব। HCl এবং তাপ দিলে মনে রাখবা এখান থেকে পানি বিয়োজিত হয়ে যাবে, পানি বের হয়ে যাবে। এখন পানি বের হবে কিভাবে? পানি বের হইতে এখান থেকে OH যাবে, হাইড্রোজেন কই থেকে যাবে? এই কার্বন নাকি এই কার্বন? পাশে তো দুইটা কার্বন আছে, যেখানে হাইড্রোজেন কম সেখান থেকে আরো হাইড্রোজেন যাবে। তাহলে যেখানে হাইড্রোজেন কম সেখান থেকে যদি হাইড্রোজেন যায়, তাহলে ভাইয়া CH3CH ডাবল বন্ড CHCHO এইটাই হইলো, এটাই হইলো কি, এটাই হইলো আমাদের এই যে, এই যে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। এখন অ্যালডল ঘনীভবন যে বিক্রিয়াটা, আমাদের বোর্ডে বেসিক্যালি অ্যালডল ঘনীভবন বিক্রিয়াটা লিখতে বলে না, তবে আমাদেরকে বলে যে অমুকে অ্যালডল ঘনীভবন দেয়, অমুকে দেয় না, এভাবে বিভিন্ন হিন্টস দেয় অ্যালডল ঘনীভবন নিয়ে। ওই ক্ষেত্রে আমাদেরকে উদ্দীপক চিনার ক্ষেত্রে, উদ্দীপক বুঝার ক্ষেত্রে অ্যালডল ঘনীভবন কে দেয় আর কে দেয় না, এটা আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। দেখো, আমি তো একটা অ্যালডল ঘনীভবন তোমাদেরকে দেখাইছি। এখন তোমাদের কাছে প্রশ্ন হলো, অ্যালডল ঘনীভবন কে দিবে আর কে দিবে না? প্রথম কথা, ভাই, এই যে HCHO এক কার্বন যুক্ত যে অ্যালডিহাইড আছে, ও কি অ্যালডল ঘনীভবন দেবে? না ভাই, ও অ্যালডল ঘনীভবন দেবে না। কেন দেবে না? কারণ দেখো, ওর আলফা কার্বনই নেই, ওই কার্বনে হাইড্রোজেন তো থাকার প্রশ্নই আসে না। আর আমরা বলছি অবশ্যই হাইড্রোজেন থাকতে হবে। তার মানে ভাইয়া এখানে কি হচ্ছে, আলফা কার্বন নাই, তার মানে আলফা কার্বনে হাইড্রোজেনকে রাখার কি নাই, সুযোগই নেই। সো ও অ্যালডল ঘনীভবন দিতে পারবে না। তারপর যদি ভাইয়া এরকম যৌগ হয় CCl3CHO, এখানে দুই কার্বন, আলফা কার্বন আছে কিন্তু আলফা কার্বনে হাইড্রোজেন নেই, তার মানে ও দিতে পারবে না। এখন যদি ভাইয়া এটা হয় CH3CO, CH3 কিটোন, ও দেবে। কেন দেবে ভাই? কারণ ওর এই যে আলফা কার্বন, এটা এটা আলফা কার্বন, দুইটা আলফা কার্বনে হাইড্রোজেন আছে, একটাই থাকলেই হইতো, দুইটাতেই আছে। সো ও অবশ্যই দিবে। তাইলে আমাদেরকে আসলে এই দুইটার কথা একটু মাথায় রাখবা, যে কেউ যদি কখনো বলে যে এমন একটা যৌগ আমার কাছে আছে যে দেয় না, বেসিক্যালি এটার কথা বুঝায় যে দেয় না। অ্যালডল দেয় না বলতে এটাকেই বোঝানো হয়, এটাকে বোঝানো হয়। ঠিক আছে ভাইয়া, বুঝতে পেরেছি ভাইয়া? বলেন চান্দুরা, অ্যালডল ঘনীভবনের কাহিনীগুলো কি বুঝতে পেরেছি? কে দেয় কে দেয় না, কে দেয় কে দেয় না? আমার পরানো যাহা চাও তুমি তাই, আমার
লেখা শেষ? কি অবস্থা তোমাদের? কিরে মাঝে মাঝে দেখি আমার মাথার পিছনে চুল দেখা যায় না, আমার মাথা উড়কিবের মতো হয়ে যাচ্ছে। না, উড়কিবের সাথে আর দেখা করা যাবে না, ওনার সাথে থেকে থেকে আমার চুল চলে যায়। ওকে, এবার দেখো ভাইয়া, আমরা অ্যালডোল ঘনীভবন বুঝলাম, এবার বুঝবো ক্যানিজারো বিক্রিয়া। ক্যানিজারো আর অ্যালডোলের মধ্যে কিছু মানে মিল আছে। মিলটা হলো কি, প্রথম কথা, ওইটা ছিল লঘু ক্ষারের উপস্থিতিতে, এটা হবে হলো গাঢ় ক্ষার বা তীব্র ক্ষারের উপস্থিতিতে। হ্যাঁ, তীব্র ক্ষার বেসিক্যালি 50% সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড, মানে অর্ধেক পানি অর্ধেক হলো তোমার ক্ষার। ঠিক আছে, তীব্র ক্ষারের উপস্থিতিতে উপস্থিতিতে তীব্র ক্ষারের উপস্থিতিতে দুই অণু, হ্যাঁ সাফা, হ্যাঁ বল। এই যে অনলাইন ক্লাস নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আজকে তো ইয়েতে ফুটবল খেলা আছে, টার্ফ নেশন আসবে এই 11:30 থেকে। এই আমরা নিজেরা পোলাবান, বাসার গুলো আর হলো ওই যে আরো ডিপার্টমেন্টের কয়েকজন আসবে। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা কি বলছি, তীব্র ক্ষারের উপস্থিতিতে দুই অণু অ্যালডিহাইডের বিক্রিয়া। আর যেহেতু আমি অ্যালডিহাইড বলছি, দেখো আগেরটা কিন্তু বলছি অ্যালডিহাইড ও কিটোনের বিক্রিয়া, এটা বলে দিছি শুধুমাত্র অ্যালডিহাইডের বিক্রিয়া। তার মানে কিটোন কি দেয় না, ক্যানিজারও দেয় না, এটা মনে রাখবে, কিটোন ক্যানিজারও দেয় না, কিটোন ক্যানিজারও দেয় না, কিটোন ক্যানিজারও দেয় না। আর হলো এক অণুর জারণ করবা, অন্য অণুর বিজারণ করে দিবা। বিক্রিয়ার মেকানিজম হলো এক অণুর জারণ, অন্য অণুর বিজারণ করে দিলেই হবে। এক অণুর জারণ আর অন্য অণুর বিজারণ। এখন দেখো ভাই, আর ও আচ্ছা আরেকটা শর্ত আছে, আরেকটা শর্ত হলো, আগেরটা কি ছিল, আলফা কার্বন অবশ্যই হাইড্রোজেন থাকতে হবে, এটা হলো আলফা কার্বনে কোনো ক্রমেই কোনো ক্রমেই হাইড্রোজেন থাকা যাবে না। মানে হাইড্রোজেন যদি থাকে তাইলে এই বিক্রিয়া হবে না, শুধুমাত্র আলফা কার্বনে হাইড্রোজেন ব্যতীত জিনিস লাগবে। এখন আলফা কার্বনে হাইড্রোজেন ব্যতীত জিনিসকে, আগের বার আলফা কার্বনে হাইড্রোজেন থাকার কারণে এই অ্যালডিহাইড বেচারা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিতে পারে নাই, খুবই দুঃখের ব্যাপার ছিল, কারণ ওর আলফা কার্বনে হাইড্রোজেন আসলে নাই, মানে ওর আলফা কার্বনই নেই, তাইলে ও তো এবার এখানে এলিজেবল, কারণ আলফা কার্বনে এবার হাইড্রোজেন থাকা যাবে না। তার মানে ও অ্যালডোল ঘনীভবন না দিলেও ও ক্যানিজারও দেয়, সো ও কিন্তু চরম, হ্যাঁ চরম। এবার তাইলে আসো যে HCHO, এটাকে আমি কি করব, যে এক অণুকে জারণ করব, এক অণুকে বিজারণ করব। এক অণুকে জারণ, এক অণুকে বিজারণ। ভাইয়া এই অ্যালডিহাইডের তো দুইটা অণু আছে, একটা অণুকে তুমি জারণ করে দাও তো। অ্যালডিহাইডকে জারণ করলে কি হয়, অ্যালডিহাইডকে জারণ করলে জৈব অ্যাসিড হয়। আবার অ্যালডিহাইডের আরেক অণুকে বিজারণ করে দাও তো, বিজারণ করে দিলে কি হয়, বিজারণ করে দিলে ভাইয়া অ্যালকোহল হয়। তাহলে এক কার্বনের অ্যালকোহল লিখে দাও একটা। এক কার্বনের অ্যালডিহাইড বিজারণ যদি তুমি করো তাইলে এক কার্বনের অ্যালকোহল তৈরি হবে। এক কার্বনের কি তৈরি হবে, অ্যালকোহল তৈরি হবে। এই যে এক কার্বনের অ্যালকোহল। এখন কথা হলো বিক্রিয়া এখানে শেষ না। কেন শেষ না, কারণ দেখো এখানে অ্যাসিড আছে, তোমার এখানে কি ক্ষার ছিল না, অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে ফাইনাল প্রোডাক্ট আমি তোমাদের লিখে দিই, অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে, অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে এখানে লবণ তৈরি করবে। হ্যাঁ, লবণ তৈরি করবে, আর অ্যালকোহল আগে থেকেই আছে। অ্যালকোহল কি আগে থেকেই আছে। একটা প্রশ্ন অনেকের মনে উকি দেয় যে ভাই লবণ তৈরি করলো পানি কোথায়, কিন্তু মনে রাখবা এই বিক্রিয়ায় পানি উৎপন্ন হবে না, পানি উৎপন্ন হবে না। কেন পানি উৎপন্ন হবে না, কারণ এখানে এই HCOH উৎপন্ন হওয়ার টাইমেই আসলে পানিটার
ওএইচ ইউজ হয়ে গেছে, অক্সিজেন আগেই ব্যবহৃত হয়ে গেছে। তো অক্সিজেন আগেই যখন ব্যবহৃত হয়ে গেছে, শেষ হয়ে গেছে, সো নতুন করে পানি উৎপন্ন হয় আর হয় না। এটা একটু মনে রাখবো যে পানি এখানে উৎপন্ন হবে না। তো আমাদের আসলে প্রশ্ন এখানে না, আমাদের প্রশ্নটা যেটা লাগবে, আমাদেরকে আসলে এটা দিয়ে বিভিন্ন সুডোকও দেয়া হবে। বিক্রিয়া তো আমরা পারলাম, আমাদেরকে সুডোকও দেয়া হবে যে কোন যৌগটা আসলে অ্যালডল দেয় আর কোন যৌগটা আসলে ক্যানিজারো দেয়। তিনটা যৌগ নিয়ে আমি তোমাদের কথা বলবো, তোমাদের এই তিনটা যৌগ থেকে সব কমন আসবে। ঠিক আছে, এক নাম্বার হলো এইচ সিএইচও। এই এইচ সিএইচও ও কি করে, ও অ্যালডল দিতে পারে না, ও দেয় ক্যানিজারো। ও কি দেয়, ও দেয় হলো ক্যানিজারো। আর ভাইয়া এখানে 2 নম্বরে CH3CHO, ও অ্যালডল দেয় কারণ ওর আলফা কার্বনে হাইড্রোজেন আছে। আবার আলফা কার্বনে হাইড্রোজেন থাকার কারণে ও ক্যানিজারো বিক্রিয়া দিতে পারবে না। আবার যদি বলি ভাইয়া 3 নম্বরে CH3CO CH3, ও তো অ্যালডল দেয় কারণ ওর আলফা কার্বনে হাইড্রোজেন আছে, আর ও যেহেতু কিটোন তাহলে ও কোনোভাবেই ক্যানিজারো দিতে পারবে না। এই তিনটা যৌগের কথা মনে রাখবা। তোমাকে যদি এমন ভাবে বলে এমন একটা যৌগের নাম বলো তো যে আসলে একটি কিটোন বা সে 3 কার্বনের একটা যৌগ, সে অ্যালডোল দেয় কিন্তু ক্যানিজারও দেয় না। সো 3 কার্বনের যদি কোনোভাবে কিটোন তুমি বুঝতে পারো, কিটোন বুঝতে পারলে এটা ঠিক আছে। 3 কার্বনের কিটোন বুঝতে, 3 কার্বনের আবার অ্যালডিহাইডও হইতে পারে। ঠিক আছে, এই দুইজনের ক্যারেক্টার প্রায় সেম। 3 কার্বনের অ্যালডিহাইড বা 3 কার্বনের কিটোন, ওরা অ্যালডল দিবে, ক্যানিজারও দিবে না। তো এই দুইজনের মধ্যে মাঝে মাঝে কনফিউজ ক্রিয়েট হবে যে আসলে আসলে আমি কোনটার কথা বলবো। ওই উদ্দীপক সলভ করতে গেলেই বুঝে যাবে, একটু ব্রেন খাটাইতে হয়, কমন সেন্স খাটাইলেই হয়ে যায়। এত কল আসতেছে কেন আজকে? শেখ মুজিব কল দিচ্ছে কেন? শেখ মুজিব কই থেকে আসলো? কি দিন আসলো শেখ মুজিব কল দেয়? ওকে, ডান, ক্যানিজারো ডান। ওকে ওকে, তাহলে অ্যালডল আর ক্যানিজারোর পার্থক্যটা আমরা বুঝে গেলাম। এই বলো সবাই বুঝতে পারিছি কিনা, বলো 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 বলো, বুঝতে পেরেছি কিনা বলো। চান্দুরা, চান্দুরা, কই লাইভই তো খুঁজে পাচ্ছি না। ওকে, এই বুঝতে পেরেছো? আচ্ছা, এই তোমাদের ইংলিশের রেকর্ড ক্লাস বলা হয়েছে দিয়ে দিবে, আমি সানিবের সাথে কথা বলছিলাম, বলছে দিয়ে দিবে, টেনশন নেওয়ার কিছু নেই। ঠিক আছে, ক্লাস আছে, তোমরা রেকর্ড পেয়ে যাবা। হুম, ওকে। এবার আসো ভাইয়া, আমরা এটা তো দেখলাম হ্যালোফর্ম। হ্যালোফর্ম মানে এমনি ইম্পর্টেন্ট, বাট আপাতত এটা আমাদের কম ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাও ওই অ্যালডল আর ক্যানিজারোর সাথে মিল আছে দেখে আমি হ্যালোফর্মটা একটু দেখাচ্ছি, তবে বোর্ড পরীক্ষায় আসার পসিবিলিটি কম, তাও যদিও এসে যায়। আচ্ছা, হ্যালোফর্ম বিক্রিয়া হইলো, মনে রাখবা হ্যালোফর্ম বিক্রিয়া হইলো এই ক্লোরোফর্ম তৈরি অথবা আয়োডোফর্ম তৈরি। তোমরা তো ক্লোরোফর্মের সংকেত জানো, CH3। আর যদি এখানে আয়োডিন দেওয়া হয় তাহলে এটাকে বলা হয় আয়োডোফর্ম। এটা তৈরির বিক্রিয়া। এই বিক্রিয়া কে দিবে জানো? যাদের মধ্যে CH3CO এই অংশটা আছে, যাদের মধ্যে CH3CO আছে, কেবল তারাই এই বিক্রিয়া দিবে, তারাই এই বিক্রিয়া দিবে।
হ্যাঁ, সবাই এই বিক্রিয়া দিবে না, কেবল যাদের মধ্যে CH3CO আছে। এখন এই বিক্রিয়াটা কি? এই বিক্রিয়াটা হলো ধরো CH3COH বা আর, মানে এই পাশে তো এনিথিং থাকতে পারে, হাইড্রোজেনও থাকতে পারে, একটা কার্বন শিকলও থাকতে পারে, তবে এই পাশে CH3CO থাকতে হবে, এটা কনফার্ম, একটা পাশে CH3CO থাকতে হবে। এরকম যদি থাকে, তার সাথে আমি আয়োডিন দিব, তার সাথে আমি একটা সবল ক্ষার দিব, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যে কোনো একটা সবল ক্ষার দিব, 60°C তাপমাত্রা দিব, খুব ইম্পর্টেন্ট, 60°C তাপমাত্রা দিব। তাপমাত্রা দিলে এই বিক্রিয়াটার প্রোডাক্ট কেমনে তৈরি হয় জানো? এই বিক্রিয়াটার প্রোডাক্ট তৈরি হয় হলো, এখানে যেই প্রথম কার্বনটা আছে এটা থেকে CH, এখানে তুমি যদি আয়োডিন দাও তাইলে I3, এখানে ক্লোরিন দিলে এখানে তাইলে হবে, আমি এখানে আয়োডিন ক্লোরিন কিছু না দিয়ে আমি একটা কাজ করি, আমি হলো ডিরেক্ট X দেই, X মানে হ্যালোজেন দেই, হ্যালোফর্ম, হ্যালোজেন হ্যালোফর্ম, তাহলে এখানে কি হবে? এখানে হবে CHX3, CHX3, ঠিক আছে, মানে হ্যালোফর্ম তৈরি হবে। আর এরপরের বাকি কাহিনী আমরা দেখতেছি, এই যে অংশটা আছে এখানে, এই CO থেকে শুরু করে শেষ পর্যন্ত এখানে যত কার্বন থাকবে, যত কার্বন থাকবে থাকবে তত কার্বনের তৈরি হওয়ার কথা অ্যাসিড, তত কার্বনের কি তৈরি হবে? অ্যাসিড তৈরি। কিন্তু ঝামেলা হলো অ্যাসিড তৈরি হওয়ার সাথে সাথে এখানে আবার একটা ক্ষার আছে, এই যে অ্যাসিডটা তৈরি হবে এখানের ক্ষারের সাথে আবার এটা বিক্রিয়া করে লবণ পানি বানাই ফেলবে। তাহলে দেখো আমি এবার প্রোডাক্টটা লিখি, তোমাদের কাছে ভালো লাগবে। কি হবে? এই CH3 থেকে এখানে তৈরি হলো CHX3 যোগ এখানে যতগুলা কার্বন আছে, এই যে H বা R, COO, এখানে তৈরি হওয়ার কথা COH, কিন্তু এখানে যেহেতু আবার একটা সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার আছে, ওই H এর জায়গায় এখানে Na, লবণ তৈরি হবে এবং পানি তৈরি হবে। কত কার্বনের অ্যাসিড সেটা আমরা এখানে যত কার্বন আছে সেটার উপর ডিসাইড করব। যেমন দেখো, আমি যদি তোমাকে বলি যে ভাইয়া CH3CO, CH3 আছে, এবার আমরা ভালো করে বুঝতে পারবো। তার সাথে ধরো আমি আয়োডিন দিলাম এবং এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম, 60°C টেম্পারেচার দিলাম, তাইলে ভাইয়া কি হবে বলো তো? প্রথমে যে একটা CH3 আছে এটা থেকে CHI3 তৈরি হবে, তারপরে ভাইয়া এখানে কয়টা কার্বন আছে? দুইটা কার্বন আছে, দুই কার্বনের অ্যাসিড তৈরি হবে। না 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 ভাইয়া, অ্যাসিড তো ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি বানাই ফেলবে। এই হলো আমাদের আয়োডোফর্ম বিক্রিয়া। এগেন আয়োডোফর্ম মোস্ট অফ দ্য টাইম বোর্ডে কখনোই আসবে না। আয়োডোফর্ম আমাদেরকে জানতে হবে কে দেয় কে দেয় না। দেখো আমাদের এখানে যদি আমরা আগের স্লাইডে আসি, এখানে যদি আমি ক্যানিজারোর সাথে এখন আয়োডোফর্মটা একটু লিখি, আয়োডোফর্ম বা এটাকে সরি আয়োডোফর্ম না হ্যালোফর্ম বলি আমরা, যে হ্যালোফর্ম, হ্যালোফর্ম কে দিবে কে দিবে না আমরা সেটা এবার একটু জাজ করি। দেখো আমার যে যৌগগুলো আছে, এই যে HCHO, ভাই এখানে তো হ্যালোফর্ম দিতে হইলে কি লাগে? CH3CO, এটা থাকা লাগে হ্যালোফর্মের জন্য, তো এটা তো এখানে নাই, এটা এক কার্বন, ও হ্যালোফর্ম ভুলেও দিবে না। CH3CHO, দেখো এখানে কিন্তু CH3CO, ওই যে CO কিন্তু আছে, তার মানে ও আবার হ্যালোফর্ম দিবে। CH3CO এখানে দেখাই যাচ্ছে এও হ্যালোফর্ম দিবে। এ যেটা ওর CO এর পাশে দেখো CH3 কিন্তু নাই, কারণ ওর স্ট্রাকচারটা এরকম CH3 CH2 COH, ওর কিন্তু এদের দেখো CO এর সাথে CH3 সরাসরি নাই, তাইলে ও আবার হ্যালোফর্ম দিবে না। তার মানে বুঝতেছো, তোমার প্রত্যেকটা যৌগের মধ্যে কিন্তু আমরা ইউনিক ঘটনা পেয়ে গেছি। ইউনিক ঘটনা, ইউনিক ঘটনা বলতে কি বুঝাচ্ছি? যে তোমাকে যদি কেউ বলে যে কোনো একটা যৌগ অ্যালডল দেয়, ক্যানিজারও দেয় না, হ্যালোফর্ম দেয়, আবার আবার আরেকটা যৌগ সেটা অ্যালডল দেয়, ক্যানিজারও দেয় না, হ্যালোফর্মও দেয় না, তুমি কিন্তু বুঝে যাবা
যে কোন যৌগটা আসলে কার কথা বলতেছে। তুমি এমন দুইটা যৌগ এই চারজনের মধ্যে পাবা না যারা সবগুলা বিক্রিয়া একই রকম ভাবে বিহেভ করে, বিক্রিয়া দেখবা যে করে না। এই যে দেখো ক্রস টিক ক্রস, টিক ক্রস টিক, টিক ক্রস টিক, ও টিক ক্রস টিক তো আবার এই দুইটা মিলে গেছে, এটা আসলে সবগুলো সেম বিক্রিয়া দেয়, ঠিক আছে। বাট তুমি বুঝতে পারবা উদ্দীপকে যে 2 কার্বনের কথা বলতেছে না 3 কার্বনের কথা বলতেছে। আর 3 কার্বনের যে দুইটা আছে ওই দুইটা এমনও মিলবে না অমনও মিলবে না, ঠিক আছে। আর এই সব বিক্রিয়া দিয়ে তুমি এগুলোর পার্থক্যও করতে পারবা, কিন্তু এই যে মিথানল এবং ইথানলের পার্থক্য করা যায়, আরো বিক্রিয়া আসবে সামনে, প্যারা নেই। বলো তোমরা এই হ্যালো ফর্ম বুঝতে পেরেছো কিনা, হ্যালো ফর্ম বুঝতে পেরেছো কিনা? এই আফরি বলতেছে কালো জিরা। ফিজিক্স আর ম্যাথের মানুষদের যে কবে ব্রেনে বুদ্ধি হবে আমি জানি না। এই যে একটা ম্যাথের ছেলে আছে নাম হলো আবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ম্যাথ নিয়ে পড়ে, তার মাথা গোবর দিয়ে ভর্তি। সে গতকাল, গতকাল না, হ্যাঁ গতকাল না পরশু রসায়নের বিরুদ্ধে সরাসরি পোস্ট করেছে। এই ছেলের যদি ফাঁসি না হয় তাহলে মানে এটা জাস্টিফাই হবে না। অতি দ্রুত দেখবা ওকে গুলি করে সাইড করে দিব। আর তার সাথে আছে আফ্রি। এই আফ্রি ছেলেটাকেও কোন দিন যে মেরে ছাদ থেকে ফেলে দেই ও তো জানে না, বলতেছে কালো জিরা। অকিশিত ছেলে। ম্যাথ ফিজিক্স আমরা গুনি না, ম্যাথ ফিজিক্স বাদ, কেমিস্ট্রি রয়্যাল, আবারও প্রমাণিত। এই বুঝতে পেরেছি। শুধু জানবা যে কে দেয় কে দেয় না, কে দেয় কে দেয় না, কে দেয় কে দেয় না এটা বুঝবা, ঠিক আছে। কে দেয় কে দেয় না, ওকে। হাই হাই, আফরি আমাকে ধমক দিচ্ছে না, দাঁড়াও আফরি, দেখতেছি আফরি, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, মারামারি হবে। আচ্ছা, অ্যালডিহাইড ও কিটোনের বিক্রিয়া আমরা এখন পড়বো জারণ বিক্রিয়া। দেখো ভাই, প্রথম কথা যে তুমি অ্যালডিহাইডকে জারণ করতে পারবা, খুব আদর করে জারণ করতে পারবা। তুমি মৃদু জারণ করো আর যে কোনো ধরনের জারণই করো, অ্যালডিহাইডকে জারণ করলে সে জৈব অ্যাসিড হয়ে যাবে, তার জীবনে আর কিছু নেই, সে জৈব অ্যাসিড হয়ে যাবে। কিন্তু ভাইয়া তুমি কিটোন নাও, কোনো লাভ নেই। তারে যতই তুমি যা করো, তাকে তুমি যত ধরনের জারণই করো, কোনো লাভ নেই, কিটোনের জারণ হয় না, কিটোনের জারণ হয় না, কিটোনের জারণ হয় না, ঠিক আছে। ওকে, এখন তাইলে আসো যে আমরা আসলে অ্যালডিহাইডের কি কি ধরনের জারণ করি, অ্যালডিহাইডকে কি কি দিয়ে জারণ করি। এখানে তো আমি লিখছি জারণ, কিন্তু কাকে দিয়ে জারণ করব। বেসিক্যালি আমরা নর্মাল যে জারণগুলো আছে এগুলা করার জন্য K2Cr2O7 যোগ সালফিউরিক অ্যাসিড দেই, আর সি ডাবল এইচ দিই, ঠিক আছে, আর সি ডাবল এইচ দিই, তখনই আমাদের জারণ হয়ে যায়। এর বাইরেও তোমাদের কি মনে আছে আমরা টলেন এবং ফেহেলিংকে জারকের লিস্টে রাখছিলাম, মৃদু জারক। তখন কিন্তু এই টলেন ফেলিংকে যে রাখছি, আজ পর্যন্ত টলেন ফেলিংকে আমরা ইউজ করি নাই। যে তাইলে ভাইয়া তারা জারণটা আসলে কারে করে, আপনি যে লিখলেন আপনি তো কখনো এদেরকে ইউজই করলেন না। হ্যাঁ ভাইয়া, আমরা টলেন ফেলিংকে এখনো পর্যন্ত ইউজ করি নাই, আজকের জন্য রেখে দিয়েছি, ঠিক আছে, আজকের জন্য আমরা রেখে দিয়েছি। এখন আমরা টলেন ফেলিংকে ইউজ করব। দেখো এই অ্যালডিহাইডের সাথে তুমি যদি টলেন বিকারক দাও, টলেন বিকারক কি ছিল, ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড যদি তুমি দাও, তাহলে এটা কি তৈরি করবে, অ্যালডিহাইডকে জারণ করলে সেটা কি হয়, অ্যালডিহাইড জৈব অ্যাসিডে পরিণত হয়ে যাবে। এবং এখানে যে সিলভার আছে, এখানে যে সিলভার আছে, সিলভারের একটা পদক্ষেপ পড়বে আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। এটা হলো টলেন বিকারক। এটা কি, এটা হলো টলেন বিকারক।
আলহামদুলিল্লাহ। ও, আমি নিজেই ভয় পেয়ে গেছি। ওকে, এখন এখানে যে সিলভারের পদক্ষেপটা পড়লো, এইটাকে বলা হয় সিলভার দর্পণ। মানে এটা দেখতে আয়নার মতো চকচকে একটা পদক্ষেপ। তো এই পদক্ষেপ দেখে আমি কিন্তু অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে পার্থক্য করে ফেলতে পারবো। এই একই কাজটা আমি যদি ফেহলিং দিয়ে করি, হ্যাঁ, ফেহলিং দিয়ে করি, যে আমি অ্যালডিহাইডের সাথে আমি এবার ফেহলিং দ্রবণ দিব। ফেহলিং দ্রবণ আসলে সংকেত কি ভাইয়া? ফেহলিং দ্রবণের মধ্যে থাকে কপার হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড। তারা আসলে কি করবে বলো? এই এরা যেহেতু জারক, টলেনো জারক, ফেহলিংও জারক, ঠিক আছে, টলেনো জারক, ফেহলিংও জারক, ওরা কি করবে? ওরা হলো অ্যালডিহাইডকে জারণ করে জৈব অ্যাসিড বানাই ফেলবে। এখন ভাইয়া অ্যাসিড হইলে কিন্তু এখানে আবার কি আছে? ক্ষার আছে। অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে কি তৈরি করে ফেলবে বলতো? এই যে এখানে লবণ তৈরি করে ফেলবে, পানি তৈরি করে ফেলবে, লবণ তৈরি করবে, পানি তৈরি করবে, এবং এখানে কি উৎপন্ন হবে? কিউপ্রাস অক্সাইডের একটা পদক্ষেপ পড়বে, যেটা হলো লালচে একটা পদক্ষেপ। এবং এই পদক্ষেপ দেখে আমরা কিন্তু অ্যালডিহাইডকে শনাক্ত করতে হয়। তাইলে এই দুইটা বিক্রিয়া আমরা কেন ইউজ করব? এই দুইটা বিক্রিয়া আমরা ইউজ করব অ্যালডিহাইড ও কিটোনের পার্থক্যকারী বিক্রিয়া হিসাবে। হ্যাঁ, যে অ্যালডিহাইড ও কিটোনের পার্থক্যকারী বিক্রিয়া, অ্যালডিহাইড ও কিটোনের পার্থক্যকারী, পার্থক্যকারী, ঠিক আছে। অ্যালডিহাইড ও কিটোনের কি পার্থক্যকারী বিক্রিয়া দুইটা। আবার আরেকটা জিনিসও মনে রাখবা, যেহেতু কিটোনকে জারণ করা যায় না, তাইলে আমরা খুব ইজিলি কিন্তু একটা কথা বলে দিতে পারি যে কিটোন টলেন ও ফেহলিং এর সাথেও কি দিবে না? বিক্রিয়া দিবে না, কারণ ওকে তো জারণই করা যায় না। ওকে কি করা যায় না? জারণ করা যায় না। টলেন ও ফেহলিং এর সাথে, ফেহলিং এর সাথে বিক্রিয়া দেয় না। টলেন ও ফেহলিং এর সাথে কি দেয় না? বিক্রিয়া দেয় না। ঠিক আছে, এটাও একটা হিন্টস হতে পারে যে টলেন ও ফেলিং এর সাথে বিক্রিয়া দেয়। যখনই কেউ বলবে যে কেউ একজন টলেন ও ফেলিং এর সাথে বিক্রিয়া দেয় না, আমরা সাথে সাথে বুঝে যাব ও কিটোনের কথা বলছে। ও কার কথা বলছে? ও কিটোনের কথা বলছে। এই মনে থাকবে, মনে থাকবে। ওকে, এই বুঝতে পেরেছো টলেন ফেলিং? আমি শুধু একবার শিক্ষামন্ত্রী হই, তারপরে এই যে এই যে আবির, এসব ছেলেপেলেদের ভাত উঠাই দিব। ম্যাথ বাতিল, ফিজিক্স বাদ, কেমিস্ট্রি থাকবে 4 পেপার, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, থার্ড পেপার, ফোর্থ পেপার। বায়োলজি থাকবে, বায়োলজির নাম দিয়ে দিব অ্যাপ্লাইড কেমিস্ট্রি। সেই হবে না? ওকে, একটু শুধু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। 9টা ইংলিশ ক্লাস যাচ্ছি চলে, এই ইম্পর্টেন্স বুঝতে হবে। হ্যাঁ, অর্গানিক আর ইংলিশ, ছাগলের ছাগল। হ্যাঁ, দেখো, তাইলে ভাই আমরা জারণ বুঝতে পেরেছি। এবার আসো এই যে অ্যালডিহাইড ও কিটোনের পার্থক্যকারী বিক্রিয়া আমরা দেখতে হবে। অ্যালডিহাইড ও কিটোনের পার্থক্যকারী বিক্রিয়ার জন্য আমরা অলরেডি দুইটা বিক্রিয়া দেখছি, যে টলেন ফেহলিং। কি দেখছি ভাইয়া? টলেন ফেহলিং এর সাথে বিক্রিয়া অ্যালডিহাইড আর কিটোনকে পার্থক্য করে দেয়, এটা বিক্রিয়া। কিন্তু অ্যালডিহাইড আর কিটোন ওই জায়গাতে উপস্থিত আছে কিনা, মানে এই যে কিটোমূলকের উপস্থিতি আছে কিনা, ওইটার জন্য আমরা একটা বিক্রিয়া দেই। উপস্থিতি নিশ্চিতে আমরা একটা বিক্রিয়া দেই, নিশ্চিতকরণ। তো কিটোমূলক আছে কিনা, মানে অ্যালডিহাইড কিটোনের যে কোনো দুইটাই এই বিক্রিয়াটা দিবে। প্রথমে আমরা এই বিক্রিয়াটা দিব ধাপ একে। সেটা কি? সেটা হলো, দেখো আমার কাছে যে অ্যালডিহাইড আছে COH বা R, অ্যালডিহাইড বা কিটোন, আমি এমনি লিখছি একটা সুবিধার জন্য, এভাবে লিখছি। এর সাথে আমরা একটা যৌগের বিক্রিয়া দিব। যৌগটার নাম হলো
2,4-ডাইনাইট্রোফিনাইল, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। যৌগটা দেখতে কেমন? যৌগটা দেখতে এরকম, NH2, তারপরে কি জানো, NH2 NH, এই যে এটা হলো আমাদের যৌগ। এই যৌগটার নাম কি ভাইয়া? এই যৌগটার নাম হলো 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, 2,4-DNPH। এটা অ্যালডিহাইডের সাথেও বিক্রিয়া দিবে, কিটোনের সাথেও বিক্রিয়া দিবে, শুধু এই CO এটা থাকলেই হবে। তো CO থাকলেই হবে, মানে কার্বনিলমূলক শনাক্তকারী বিক্রিয়া তুমি বলতে পারো এটাকে। ও কি করবে, এই COটা এখান দিয়ে আসতে চলে যাবে, এই যে দেখো এখানের হাইড্রোজেন আর এখানের অক্সিজেন, তারা বের হয়ে পানি বানাই ফেলবে। তাইলে ভাইয়া কে বাকি থাকে দেখো, আর সি এইচ বা আর ডাবল বন্ড হয়ে গেল। এই ডাবল বন্ডটা হবে নাইট্রোজেনের সাথে, নাইট্রোজেনের বন্ড NH, NH এর সাথে হবে বাক্স, বাক্সর 2 নম্বর এবং 4 নম্বর পজিশনে কি থাকবে, নাইট্রো থাকবে। ঠিক আছে, এখন এই যে যৌগটা, এই যৌগটার কি পড়বে, এই যৌগটার একটা অদক্ষেপ পড়বে, হলুদ অথবা কমলা বর্ণের অদক্ষেপ পড়বে। এই যে হলুদ বা কমলা অদক্ষেপ পড়বে, এটা দিয়ে তুমি বুঝতে পারবে যে ওকে আমার পাত্রের মধ্যে অ্যালডিহাইড অথবা কিটোন আগে আছে, দুইটার একটা আছে, আগে এটা নিশ্চিত করতে হবে। নাইলে ভাই তোমার পাত্রে আছে ধরো, তোমার পাত্রে আছে ধরো অ্যালকেন, অথবা তোমার পাত্রে আছে অ্যালকোহল, তুমি ওইটারে তো বিক্রিয়া দিয়ে লাভ নাই। ঠিক আছে, আগে দেখতে হবে অ্যালডিহাইড কিটোনের দুইজনের একজন আছে কিনা। যখন তুমি নিশ্চিত হইলা যে আছে, নিশ্চিত তোমার হওয়া শেষ, এবার তুমি ধাপ 2-এ যাবা। ধাপ 2-এ হইলো এই অ্যালডিহাইড কিটোন পার্থক্যকারী। অ্যালডিহাইড কিটোন, এবার হইলো তুমি ফাইনাল পার্থক্যকারী বিক্রিয়া ইউজ করবা। তাই টোটাল 3টা বিক্রিয়া ইউজ করতে হবে। এই পার্থক্যকারী কি কি দিয়ে করবা? 1 নম্বরে টলেন দিয়ে করবা, টলেন বিকারক টেস্ট, টলেন বিকারক টেস্ট আগের পেজে যা লিখছি তা, একজন দিবে আরেকজন দিবে না। আরেকটা হলো ফেহেলিং দ্রবণ টেস্ট, একজন দিবে অ্যালডিহাইড দিবে, আর হলো কে দিবে না, কিটোন দিবে না। টলেন ফেহেলিং, টলেন ফেহেলিং, টলেন ফেহেলিং, এটা পরীক্ষায় আসবে মোটামুটি 99% শিওর থাকো, এটা পরীক্ষায় আসবে 99% শিওর থাকো। ঠিক আছে, আফ্রি, আফ্রি, আফ্রি তুমি আর বেশি দিন বাঁচবা না আফ্রি, যে অন্যায় তুমি করছো। আবিরের আগে কি করি দেখো, তারপর দেখবো যে তোমার আর খুঁজে পাওয়া যাবে না। শেষ শেষ আফ্রি শেষ। তোমাদের আফ্রির কাছে কোনো অধ্যায় বাকি থাকলে তাড়াতাড়ি করে নাও, ঈদের পর হয়তো আফ্রিকা আর পাবা না। ঠিক আছে, কেমিস্ট্রিকে হালকা চেপে ধরলে শেষ হয়ে যাবে আফ্রি, ঈদের পরে শেষ। আর বলবো না, বেশি কিছু বলবো না। এই বলো বুঝতে পেরেছি কিনা, বুঝতে পেরেছি কিনা বলো। ওকে, ওকে, ভালো লোক বেশি দিন বাঁচে না, না না ভালো লোক না, ভালো লোক বাঁচে, কিন্তু যারা উল্টা পাল্টা সাবজেক্ট পড়ায় তারা বেশি দিন বাঁচে না, অন্যায়কারী বেশি দিন বাঁচবে না। ঠিক আছে, এই তোমরা আফ্রির কি কোনো অধ্যায় বাকি আছে? কোন অধ্যায় বাকি থাকলে করে ফেলো, করে ফেলো, পরে আফ্রিকার পাচ্ছ না তোমরা, ঈদের পরে আফ্রিকার তোমরা পাবা না। দেখবে যে আফ্রিক গুম হয়ে গেছে, আফ্রি নাই, আফ্রিকে কল দিলে কল ধরে না। মেসেঞ্জারে মাঝে মাঝে দেখবে আফ্রি হয়তো 2-4 মিনিটের জন্য ওকে মেসেঞ্জারে ঢুকতে দিব, তারপর দেখবে যে নাই। ঠিক আছে, ওকে। এবার হলো ভাইয়া আমাদের অ্যালডিহাইড কিটোনের বিক্রিয়া। অ্যালডিহাইড কিটোনের বিক্রিয়া, অ্যালডিহাইড কিটোনের কি বিক্রিয়া দেবো, বিক্রিয়া তো এতক্ষণ ধরে দেখলাম, শেষ তো সব বিক্রিয়া।
সব বিক্রিয়া শেষ। আচ্ছা, এখানে হলো এই স্লাইডটা রাখছি তোমাদেরকে একটা সুডোকো দেওয়ার জন্য। সুডোকোটা হলো, ধরো তোমাকে এরকম উদ্দীপক তুমি পাবা, এ হলো এমন একটা যৌগ যে যৌগটাকে ওজনীকরণ করা হলো। ওজনীকরণ করলাম মানে জিঙ্ক দিলাম, পানি দিলাম, ওজনীকরণ করলে বি এবং সি নামে দুইটা যৌগ তৈরি হলো। তোমাকে আবার বলে দিছে যে এ হইলো একটা 4 কার্বন বিশিষ্ট যৌগ। এ হইলো কয় কার্বন বিশিষ্ট যৌগ? 4 কার্বন বিশিষ্ট যৌগ। আবার তোমাকে বলে দিছে যে বি অ্যালডোল ঘনীভবন দেয় না। বি কি দেয় না? অ্যালডোল ঘনীভবন দেয় না। আবার বলে দিছে সি ক্যানিজারো না, সি ধরো বললো যে টলেন ও ফেহলিং এর সাথে বিক্রিয়া দেয় না। সি টলেন ও ফেহলিং এর সাথে বিক্রিয়া দেয় না। এই তো তোমাকে এখন বলা হলো যে বি আর সি এর পরিচয় দাও, এ বি সি তিনজনেরই পরিচয় দাও। তুমি কেমনে বের করবা বলো? আমাদের প্রথম কাজ হলো বি আর সি কি হইতে পারে এটা অ্যাজিউম করা, তাইলে এ আমরা অটোমেটিক বের করতে পারবো। দেখো বি আর সি এর মধ্যে কি হইতে পারে, যে 4 কার্বন, যেহেতু ওজনীকরণ করলে হয় এটা 1 কার্বন, এটা 3 কার্বনে ভাঙবে, নাইলে এটা 2 কার্বন, এটাও 2 কার্বনে ভাঙবে, নাইলে এটা 3 কার্বন, এটা 1 কার্বন। এই কয়েকটা ঘটনাই তো ঘটতে পারে, আর তো কিছু ঘটবে না। ওকে, এখন বলছে বি অ্যালডোল ঘনীভবন দেয় না, মানে এটাই হিন্টস, আর কিছু না। তো বি অ্যালডোল ঘনীভবন দেয় না। অ্যালডোল ঘনীভবন কে দেয় না? নর্মালি অ্যালডোল ঘনীভবন দেয় না হলো শুধুমাত্র কিন্তু এই বেচারা HCHO। ঠিক আছে, অন্য আরো অনেকেই দেয় না, বাট ওগুলো আমাদের অত কনসার্নের বিষয় না। আমাদের কনসার্ন যে 4টা যৌগ, 3-4টা যৌগকে নিয়ে, তার মধ্যে এই শুধুমাত্র অ্যালডোল দেয় না। দেখো, আর বাকি সবাই কিন্তু অ্যালডোল দেয়। দেখো, ও ছাড়া বাকি সবাই অ্যালডোল দেয়, তার মানে অ্যালডোল দেয় না বলতে আমরা মিথানলকে বুঝে যাব। এরপর আমাদেরকে বলছে সি টলেনো ফেহলিং এর সাথে বিক্রিয়া। টলেনো ফেহলিং এর সাথে বিক্রিয়া কে দেয় না? কিটোন টলেনো ফেহলিং এর সাথে বিক্রিয়া দেয় না। এখন ভাই কিটোন হইতে হইলে মিনিমাম কত কার্বন লাগে? মিনিমাম 3 কার্বন লাগে। তার মানে দেখো 2 এ 2 এ 4 কিন্তু মিলে গেছে। এটাই যে 1 কার্বন, আর এটা কয় কার্বন? এটা 3 কার্বন। আর 3 কার্বনের কিটোনের সংকেত কি? তাহলে দেখো আমরা বলতে পারি যে বি হলো HCHO আর সি হলো 3 কার্বনের কিটোন। 3 কার্বনের কিটোন তো এই যে এই একটাই সম্ভব, আর তো সম্ভব না। এবার বি আর সি তুমি পেয়ে গেছো, এ কেমনে বের করবা? এ বের করার ট্রিক্স আমি আগেও একদিন শিখাইছি। তুমি হলো অক্সিজেন গুলোকে মুখোমুখি লিখবা। এই যে এই যৌগটার অক্সিজেনকে আমি এভাবে মুখোমুখি লিখলাম, ঠিক আছে? বা আমি এভাবেও লিখতে পারি যে এখানে যেহেতু দুইটা হাইড্রোজেন আছে H2CO, ঠিক আছে, H2CO, হ্যাঁ, অথবা আরো কনজাস্টেড লিখলে CH2, এই যে এইভাবে, এটার এটা একই যৌগ। এবার এটার অক্সিজেনটাকেও এটার পাশাপাশি লিখি, মুখামুখি আগে লিখবো। এই যে দেখো CH3 এটার এটা একই যৌগ। এবার দুইজনের এই অক্সিজেনকে বাদ দিয়ে আমরা এখানে কি করব? এখানে ডাবল বন্ড বসাই দিব, CH3 ডান। এটাই তাইলে কি? এটাই তাইলে আমাদের এ। এটাই হলো আমাদের সেই বিখ্যাত এ। এরপরে তোমার বাদ বাকি কোশ্চেন, মানে এটা উদ্দীপক ধরতেই তোমার লাগবে, এগুলা উদ্দীপক ধরতেই তোমার এই টাইপের প্রশ্ন আগে সলভ করে আসা লাগবে। বুঝতে পেরেছি? এই বুঝতে পেরেছি কিনা চান্দুরা? ওকে, এবার দেখো, জৈব অ্যাসিড ও তার জাতক, মানে আমাদের অ্যালডিহাইড কিটোন শেষ, আমরা এখন পড়বো জৈব অ্যাসিড ও জাতক। জৈব অ্যাসিডের প্রস্তুতি আমি এখানে কিছু লিখি নাই। এর কারণ হলো জৈব অ্যাসিডের যে কয়েকটা প্রস্তুতি আছে আমরা সবগুলো অলরেডি জানি। কি কি জানি বলো তো? জৈব অ্যাসিড এটা তুমি বানাইতে হইলে তুমি যদি একটা অ্যালকোহল নাও,
তুমি যদি অ্যালকোহলকে একটু তীব্রভাবে জারণ করে দাও, OH তীব্রভাবে যদি একটু জারণ করে দাও, দেখো তো ভাইয়া, K2CR2O7 সালফিউরিক অ্যাসিড নর্মালি দিলে এটা এখানেই চলে আসে। সেম কাহিনী তুমি যদি অ্যালডিহাইডকে জারণ করো, কাকে, আর CHO, এটাকেও যদি তুমি জারণ করে দাও, জারণের জন্য কাকে ইউজ করবা, K2CR2O7 এবং সালফিউরিক অ্যাসিড। বেসিক্যালি আমাদের এই দুইটা জানলেই হবে, ঠিক আছে, এই দুইটা জানলেই হবে। হ্যালো হ্যালো, জি জি ভাই বলেন। এই তো ভাই ভালো আছে, আমি অনলাইনে পড়াচ্ছি তো, আমি এই জন্য আসলে একটু পরে আপনাকে আমি কল ব্যাকটা করি, অথবা আপনি টেক্সটে জানাই রাখতে পারেন কোনো জানার থাকলে। আচ্ছা, না না সমস্যা নেই ভাই। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এর বাইরে আমরা কিভাবে বানাইতে পারি বলো তো? আরেকটা প্রস্তুতির কথা আমরা বলছিলাম, সেটা হলো ভাই সিম্পল। ওই যে বলছি না যে কার্বন ডাইঅক্সাইড যদি তুমি ইউজ করো, তুমি কার্বন ডাইঅক্সাইডের সাথে যদি গ্রিগনার্ড দিয়ে দাও, কার্বন ডাইঅক্সাইডের সাথে গ্রিগনার্ড দিলেই তুমি আবার এটা পাবা। এটা নট সো মাচ ইম্পর্টেন্ট, উপরের দুইটা জানলেই হবে, ঠিক আছে। জৈব অ্যাসিডের প্রস্তুতি, এই যে তোমরা বানাই ফেললা জৈব অ্যাসিড। এবার আসো জৈব অ্যাসিডের বিক্রিয়া। জৈব অ্যাসিডের বিক্রিয়া, জৈব অ্যাসিডের বিক্রিয়া জানার আগে তোমাদেরকে জৈব অ্যাসিড সম্পর্কে আরেকটু জিনিস জানতে হবে। আমাদের হেডলাইনটা কি ছিল? আমাদের হেডলাইনটা ছিল হলো জৈব অ্যাসিড ও তার জাতক। জৈব অ্যাসিডের জাতক আসলে কি কি? জাতক মানে হলো সন্তান, হ্যাঁ, মানে বাবার যেরকম সন্তান থাকে এরকম জৈব অ্যাসিডেরও জাতক আছে, মানে ওর থেকে উৎপন্ন হয় এবং অনেকটা ওর মতো বিহেভ করে, এরকমদেরকে আমরা বলি জাতক। এরকমদেরকে আমরা কি বলি? এরকমদেরকে আমরা বলি হলো জাতক। এখন দেখো ভাইয়া, জৈব অ্যাসিডের কি কি জাতক আছে? জৈব অ্যাসিডের 4টা জাতক আছে, আমরা সবাই সেটা কি জানি? জৈব অ্যাসিডের জাতক হলো, 1 নম্বরে জাতক আছে RCOCl। জৈব অ্যাসিডের 2 নম্বরে জাতক আছে RCOCOR। এটার নাম কি? এটার নাম হলো অ্যানহাইড্রাইড। এবং আর এর 3 নম্বর জাতক হলো RCOOR এবং 4 নম্বরে হলো অ্যামাইড RCONH2। তাহলে কি কি জাতক? জাতকগুলোর নাম বলো তো। এটার নাম হলো অ্যাসিড হ্যালাইড অথবা শুধু হ্যালাইড, ঠিক আছে, অ্যাসিড হ্যালাইড অথবা শুধু হ্যালাইড। পরেরটার নাম হলো অ্যানহাইড্রাইড অথবা অ্যাসিড অ্যানহাইড্রাইড। এটার নাম হলো অ্যাস্টার, হ্যাঁ, অ্যাস্টার। এটার নাম হলো কি? অ্যাস্টার। আর RCONH2 এটার নাম কি? এটার নাম হলো অ্যামাইড। এটার নাম কি ভাইয়া? এটার নাম হলো অ্যামাইড বা অ্যাসিড অ্যামাইড। সবগুলোর নামই বলা যায় অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যাসিড অ্যাস্টার, অ্যাসিড অ্যামাইড। তাদেরকে কি থেকে প্রস্তুত করা হয়? তাদেরকে প্রস্তুত করা যায় হলো অ্যাসিড থেকে। এখন আসলে এই যে জৈব অ্যাসিডের বিক্রিয়া বলতে আমরা আসলে এদেরকেই এখন বসে বসে বানাবো। দেখো আমরা অল্প একটু তাদের প্রস্তুতিগুলো পড়ি, হ্যাঁ। এস্টারের প্রস্তুতি, অ্যামাইডের প্রস্তুতি, অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতি, আমরা সবগুলোর এখন কি পড়বো? প্রস্তুতি পড়বো। তো দেখো আমার যেহেতু 4টা জাতক আছে, আমি একটু 4টা জাতকের জন্য 1 2 3 4, ওকে। তো আমি এইদিকে ওর সাথে কার বিক্রিয়া দিব? এদিকে আমি ওর সাথে বিক্রিয়া দিই হলো ধরো HCl এর দিব একটা, তারপরে আমি দিব হলো আরেকটা অ্যাসিডের সাথে অ্যাসিডের বিক্রিয়া দিব, একটা অ্যালকোহলের সাথে অ্যাসিডের বিক্রিয়া দিব এবং একটা অ্যামোনিয়ার সাথে দিব। অ্যাসিড তুমি যদি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দাও, ওর এখানে যে OH আছে, OHটা চলে যাবে, OH চলে গিয়ে ও প্রডিউস করবে RCOCl এবং তার সাথে পানি তৈরি করবে। কি তৈরি করবে? পানি। তুমি যদি এটাকে আরেকটা কি সাথে বিক্রিয়া দাও? অ্যালকোহলের সাথে বিক্রিয়া দাও। আমরা জানি যে অ্যালকোহল অম্লধর্মী, তো এখানেও দেখবে যে পানি বের হবে। তুমি যার সাথেই বিক্রিয়া দাও পানি বের হবে।
এখন পানি যদি বের হয়, তাই দেখো এখান থেকে তো OH চলে যাবে, এখান থেকে হাইড্রোজেন চলে যাবে, তাহলে কি থাকে? এখানে থাকে হলো RCO, এই যে RCO, OH চলে গেছে, এখানে আছে OR প্রাইম, এটা তাইলে কি? এটা হলো এস্টার তৈরি হয়ে গেল। এ পাশে অ্যাসিড হ্যালাইড তৈরি হলো, এ পাশে এস্টার তৈরি হয়ে গেল। এবার তুমি যদি অ্যাসিডের সাথে আরেকটা অ্যাসিড দাও, এখান থেকে OH গেল, এই যে এখান থেকে OH গেল, আর এখান থেকে যদি হাইড্রোজেন যায়, তাহলে কি বাকি থাকে? RCO, এখানে আছে OCOR প্রাইম, OCOR প্রাইম, হয়ে গেল অ্যানহাইড্রাইড। এখান থেকে OH গেল, এখান থেকে যদি H যায়, তাহলে RCONH2, হয়ে গেল অ্যামাইড। এখন একটা মজার ব্যাপার হলো, এই যে অ্যাসিডের যে 4টা জাতক আছে, অ্যাসিডের যে 4টা জাতক আছে, ওরা তো ওদের বাপের সন্তান, ঠিক না? ওরা তো ওদের বাপের সন্তান। আচ্ছা, প্রত্যেকটাকে বানানোর পরে একটা বাই প্রোডাক্ট হয়েছিল, বলো তো বাই প্রোডাক্টটার নাম কি? বাই প্রোডাক্টটার নাম হলো পানি। বাই প্রোডাক্টটার নাম কি ছিল? সবগুলোতে H আর OH মিলে কিন্তু পানি তৈরি করছিল। H আর OH মিলে কি তৈরি করছিল? পানি তৈরি করছিল। এখন কথা হলো ভাইয়া, সবগুলো যেহেতু পানি তৈরি করছে, আমি সবগুলোকে একটু বক্স করে দিই। মেইন আমাদের যে জাতকগুলো আছে, 4টা জাতক, ওকে, সবগুলোর বাই প্রোডাক্ট ছিল পানি। মজার ব্যাপার হলো, আমি যদি এখন এই বিক্রিয়াগুলোকে ব্যাক আনতে চাই, কি আনতে চাই? ব্যাক আনতে চাই, মানে এতক্ষণ তো অ্যাসিড থেকে তাদেরকে বানাইছি, এবার আমি তাদের থেকে অ্যাসিডকে বানাবো, ঠিক আছে? তাদের থেকেও চাইলে অ্যাসিডকে বানানো সম্ভব। কিভাবে সম্ভব? কিচ্ছু না, তুমি জাস্ট এই অ্যাসিড হ্যালাইডের সাথে পানি দিবা, তাইলে সেটা কিসে পরিণত হবে? জৈব অ্যাসিডে পরিণত হবে। ওই যে আগের বার পানি বের হয়ে গেছিল, এবার পানি দিলেই এটা এখানে চলে আসবে। এর সাথেও পানি দিবা, ও এখানে চলে আসবে। এর সাথেও পানি দিবা, অ্যামাইড থেকে জৈব অ্যাসিড পরিণত হয়ে যাবে। অ্যানহাইড্রেটের সাথে পানি দিবা, জৈব অ্যাসিড তৈরি হয়ে যাবে। এবার আরেকটা জিনিস তোমাদেরকে বলি, এই যে 4টা সন্তান আছে, 4টা সন্তানের সবার পাওয়ার কিন্তু বা সবার সক্রিয়তা একই রকম নয়। এই যে অ্যাসিড হ্যালাইড আছে, এটার সক্রিয়তা সবচেয়ে বেশি। এই যে ভাইয়া COOCOR আছে, তারপরে এটার সক্রিয়তা, তারপরে হলো COOR মানে এস্টারের সক্রিয়তা, এবং সবার চাইতে দুর্বল হইল অ্যামাইড। এখন মজার ব্যাপার হইলো, তুমি চাইলে এই জাতক একজনের থেকে আরেকজনকে বানাইতে পারো। একজনের থেকে আরেকজনকে কিভাবে বানায়? এই টেকনিকটা হলো, যে সবল তার চাইতে দুর্বল গুলোকে বানাইতে পারবা। কিভাবে? দেখো, এই অ্যাসিড হ্যালাইডের চাইতে এটা তো দুর্বল, তাহলে এখান থেকে ওকে বানাইতে পারবা। দেখো, তুমি এখান থেকে একে চাইলে বানাইতে পারবা। কি বানাইতে পারবা? চাইলে অ্যাসিড হ্যালাইড থেকে এটাকে বানাইতে পারবা। চাইলে অ্যাসিড হ্যালাইডের চাইতে দুর্বল হলে এস্টার, চাইলে এস্টারকে বানাইতে পারবা। চাইলে অ্যাসিড হ্যালাইডের চাইতে দুর্বল হলো এই অ্যামাইড, তুমি চাইলে অ্যামাইডকে বানাইতে পারবা। কথা হলো ভাই, কিভাবে বানাবো, কাকে দিয়ে বানাবো? অ্যান্সারটা খুবই সোজা। আমরা যদি দেখো, এই অ্যাসিড হ্যালাইডের সাথে যদি তুমি মদ দাও, মানে আরওএইচ দিয়ে দাও, তাইলেই সেটা এস্টারে পরিণত হবে। কিভাবে? দেখো, অ্যাসিড থেকে বানাইতে তুমি কি দিছো? অ্যালকোহল দিলে হয়ে গেছে। তাইলে এখানে এটার সাথেও অ্যালকোহল দিলেই হয়ে যাবে, কারণ বাপকা বেটা, বাপ যেরকম বিহেভ করছে অ্যালকোহলের সাথে, অ্যাসিড হ্যালাইডও সেম বিহেভ করবে। আবার দেখো, অ্যাসিড থেকে বানাইতে তুমি কি দিছো? আরেকটা অ্যাসিড দিছো। তুমি এখানেও কি করবা? তুমি এবারও এটা থেকে এটাকে বানাইতে তুমি আরেকটা অ্যাসিড দিবা। তুমি জাস্ট কি দিবা? আরেকটা অ্যাসিড দিবা, এই যে অ্যাসিড দিবা। আবার এটা থেকে তুমি যদি এটা বানাইতে চাও অ্যামাইড, তুমি কি দিবা? তুমি জাস্ট আরেকটা অ্যামোনিয়া দিবা। কি দিবা? অ্যামোনিয়া দিবা। ওই যে এটা থেকে এটা বানাইতে যেরকম অ্যামোনিয়া দিছো, তাহলে এখান থেকে এখানে আসতো তুমি কি দিবা? অ্যামোনিয়া দিবা। এবার আসো ভাই পরের ধাপ, তুমি যদি এবার অ্যানহাইড্রেট থেকে অ্যাসিড হ্যালাইড বানাইতে চাও, তুমি পারবা না। এটা থেকে এটাকে বানানো যাবে, কারণ এটা সবচেয়ে শক্তিশালী। তাই তুমি এটা থেকে পরের দুইটাকে বানাইতে পারবা। মানে তুমি চাইলে এটা থেকে এটাকে বানাইতে পারবা। বানাইতে কি দিতে হবে? বানাইতে কিচ্ছু না, অ্যামোনিয়া দিলেই হবে। এই যে এখানে অ্যামোনিয়া দিয়ে বানাই ফেলছো, সেম কাহিনী। এখন তুমি চাইলে এটা থেকে এটাকেও বানাইতে পারবা, কারণ এর চাইতে এ দুর্বল। কিভাবে বানাবা ভাইয়া? ইজি। দেখো,
এটা থেকে এটাকে যদি আমরা বানাইতে চাই তাইলে সিম্পলি এটার সাথে কি দিছো, মদ দিছো, তাইলে এর সাথে মদ দিলেই হয়ে যাবে, মদ দিলেই হয়ে যাবে। তারপর তুমি চাইলে এস্টার থেকে শুধু অ্যামাইডকে বানাইতে পারবা, অন্যগুলোকে বানাইতে পারবা না, কারণ অন্যগুলো তার চাইতে শক্তিশালী, শক্তিশালীগুলোকে বানানো যাবে না, আপাতত দুর্বলগুলোকে বানানো যাবে। এই যে অ্যামোনিয়া দিয়ে দিবা, ওইটা তৈরি হয়ে যাবে। তার মানে দেখো অ্যামাইড বানাইতে সবগুলা যত পথ আছে সবগুলোতে অ্যামোনিয়া দিয়ে বানাইতে হয়েছে, অন্য কোনো পথে বানাইতে পারবা না, অন্য পথে বানানোর সুযোগ নেই। মনে থাকবে, মনে থাকবে। এই যে এটা একটু তুলে ফেলো, তাইলেই হবে। এটা তুলে ফেলো, তাইলে তোমার জাতকের যত ধরনের বিক্রিয়া আছে সব শেষ, জাতকের যত বিক্রিয়া আছে সব শেষ এখানে। ইজি না ভাইয়া? ও সুখিনা, এই বুঝতে পেরেছো কিনা বলো, বুঝতে পেরেছো? এই সবাই কি বুঝতে পারছি? ক্রিস্টাল ক্লিয়ার। এই পার্টটা, এই পার্টটা তোমরা আবার দেখবা প্রয়োজনে, ঠিক আছে? কারণ এখানে অনেকগুলো বিক্রিয়া, তোমরা এই পার্টটা পরে টেনে আবার দেখবা যে অ্যাসিডের জাতকগুলো কিভাবে বানাই ফেলছি একটা থেকে একটা। হ্যাঁ, ইজি ইজি ইজি। এবার আসো ভাইয়া, জৈব অ্যাসিডের অম্লধর্মিতার পরীক্ষা দেখাও। জৈব অ্যাসিডের কি দেখাও? অম্ল। কয়েকটা রিটেন প্রশ্ন আছে, সেই রিটেন প্রশ্নগুলো আমি একটু দেখাই দিই। এগুলো আসে জৈব অ্যাসিডের অম্লধর্মিতার পরীক্ষা দেখাও। এই জৈব অ্যাসিডের অম্লধর্মিতা, যে কোনো কিছুর অম্লধর্মিতার পরীক্ষা দেখাইলে দুইটা পরীক্ষা দেখাই দিবা, দুইটা পরীক্ষা দেখাই দিবা। একটা হলো লিটমাস টেস্ট, ঠিক আছে? লিটমাস টেস্ট, লিটমাস টেস্টে কি হবে? লিটমাস টেস্টে অ্যাসিড নীল লিটমাসকে লাল করে দিবে। হ্যাঁ, আমি এটা মনে রাখতাম এভাবে, অ্যানি খালা, অ্যানি খালা মানে অ্যাসিড নীলকে লাল করে, অ্যাসিড নীলকে লাল করে, অ্যানি খালা। আর 2 নম্বর টেস্ট হলো সোডিয়াম বাইকার্বনেট দিয়ে বিক্রিয়া। সোডিয়াম বাইকার্বনেট, তোমরা জানো যে সোডিয়াম বাইকার্বনেটের নাম হলো সোডা অ্যাশ। হ্যাঁ, না এটা কি সোডা অ্যাশ? না, এটা সোডিয়াম বাইকার্বনেট, এটা হলো মনে হয় খাবার অ্যাশ, খাবার সোডা, সরি। তো এটা খুবই মৃদু লেভেলের একটা ক্ষার। তো এটার সাথে যদি তুমি জৈব অ্যাসিড দাও, জৈব অ্যাসিড দাও সোডিয়াম বাইকার্বনেট, তাইলে ও আসলে কি প্রডিউস করবে? ও প্রডিউস করবে লবণ, ও প্রডিউস করবে পানি, এবং যেহেতু কার্বনেট আছে তাহলে অবভিয়াসলি কার্বন ডাইঅক্সাইড, অবভিয়াসলি কি কার্বন ডাইঅক্সাইড। তারপরে এই কার্বন ডাইঅক্সাইডকে তুমি যদি চুনের পানিতে প্রেরণ করো, কার্বন ডাইঅক্সাইড যেটা প্রডিউস হয়েছে এটাকে যদি চুনের পানিতে প্রেরণ করো, তাহলে এটা ক্যালসিয়াম কার্বনেটের অদক্ষেপ তৈরি করবে, তার মানে এটা চুনের পানি ঘোলা করবে। 9-10 যে টেস্টটা ছিল সেই টেস্টটা এখানে দিয়ে দিবা, চুনের পানি কি করবে? ঘোলা করবে। তাহলে ভাই ইজি। এটা কি ইজি? জৈব অ্যাসিডের অম্লধর্মিতার পরীক্ষা আমরা দিয়ে দিছি। জৈব কি করছি? জৈব অ্যাসিডের অম্লধর্মিতার পরীক্ষা আমরা এখানে দিয়ে দিলাম, জৈব অ্যাসিডের অম্লধর্মিতার পরীক্ষা আমরা এখানে দিয়ে দিলাম। এবার আসো, এবার আসো পরের কোশ্চেনটা কি আমাদের? পরের কোশ্চেনটা কি? পরের কোশ্চেনটা হলো অ্যালডিহাইড ও কিটোনের ন্যায় জৈব অ্যাসিড সংযোজন বিক্রিয়া দেয় না কেন, অথবা জৈব অ্যাসিড কেন প্রতিস্থাপন বিক্রিয়া দেয়? কোশ্চেন দুইটাই আসতে পারে, অ্যান্সার আসলে একটা। তুমি একটু খেয়াল করো ভাইয়া, জৈব অ্যাসিড এই যে ধরো অ্যালডিহাইড অথবা কিটোন হলো এটা, জৈব অ্যাসিড হলো এটা, তাইলে কি হয়েছে ভাই? দুইজনের মধ্যে সিও আছে না?
দুইজনের মধ্যে সিও আছে, কিন্তু ব্যাপারটা হলো এই এরা এরা কি দেয়, এরা সংযোজন দেয়, মানে নিউক্লিওফিলিক সংযোজন দেয়, কিন্তু এই বেচারা কোনো সংযোজন বিক্রিয়ার ধার ধারে না, ও কোনো সংযোজন বিক্রিয়া দেয় না, ও দেয় প্রতিস্থাপন, আবার এরা প্রতিস্থাপন দেয় না। ঠিক আছে, এ সংযোজন দেয় না, এ প্রতিস্থাপন কেন দেয় এটা তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। তো তাদের মধ্যে তো ভাই মিল আছে, এখানেও সিও আছে, এখানেও সিও আছে, তাইলে তো আমার দুজনের সেম রিয়াকশন দেওয়ার কথা ছিল, বাট তাদের রিয়াকশনের ধর্ম টোটালি ডিফারেন্ট কেন হইলো সেটা আমাকে জিজ্ঞেস করা হয়েছে। দেখো এটা জিজ্ঞেস করা খুবই ইজি একটা ব্যাখ্যা আছে, সবাই সামনে তাকাও। আমাদের অ্যালডিহাইড বা কিটোনের ক্ষেত্রে কি হয়েছে, অ্যালডিহাইডের ক্ষেত্রে হয়েছে এখানে যে পাই বন্ডটা ছিল, এই পাই বন্ডটার মধ্যে অক্সিজেন বেশি অধিকার খাটাইছে, যেহেতু 3.5 ও 2.5 বেশি খাটায় বন্ডটা ভেঙে গেছে। এইভাবে ভাঙার কারণে একজন নেগেটিভ হয়েছে, একজন পজিটিভ হয়েছে, একজন ইলেকট্রন নিয়ে গেছে, এই যে এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এইভাবে তারা ভেঙে গেছিল। তারপর এখানে কি হয়েছিল, অক্সিজেনের সাথে আর কার্বনের সাথে দুই হাতে দুইজন যুক্ত হয়েছে। এই তো ছিল আগের ভাঙনটা, এটা হলো অ্যালডিহাইডের কাজ। এখন জৈব অ্যাসিডের মধ্যে কি হয় দেখো, জৈব অ্যাসিডের মধ্যে এখানে যে ইলেকট্রনগুলো আছে, যদি কোনো কারণে এই ইলেকট্রনগুলোকে অক্সিজেন যখন টান দেয়, যদি কোনো কারণে বলতে অলওয়েজ ও টান দিবেই, ওর অভ্যাসটা খারাপ। আবার তোমাকে এটাও মাথায় রাখতে হবে, এই অক্সিজেনের কিন্তু নিজের লোন পেয়ার আছে, আবার এই অক্সিজেনেরও নিজের লোন পেয়ার আছে। ঠিক আছে, আমি একটু বন্ধনের ইলেকট্রনগুলোকে একটু ডিফারেন্ট কালার করি, নাহলে তোমরা কনফিউজ হয়ে যাবা। এই যেগুলো বন্ধনের ইলেকট্রন আর সাদাগুলো হলো কি লোন পেয়ার ইলেকট্রন। এখন যখন এভাবে টানটা মেরে দিছে, টান মারলে এখানে টান মারার কারণে কি হয়েছে, এখানে যখন টান মারছে তখন কিন্তু নেগেটিভ পজিটিভে ভেঙে গেছে, এখানে যখন টান মারে তখন আর নেগেটিভ পজিটিভে ভাঙবে না। তখন দেখো একটা ইন্টারেস্টিং কাহিনী ঘটে। ইন্টারেস্টিং কাহিনীটা হলো আর সি, এই যে ও, এখানে তুমি ভাবতেছো যে নেগেটিভ হয়ে যাবে, হইতে পারে ও নেগেটিভ, কোনো সমস্যা নেই। এইখানে যে কার্বন আছে, কিন্তু কার্বন পজিটিভ হবে না। এখন কথা হলো ভাই কার্বন পজিটিভ হবে না মানে, এর কারণ হলো যখনই এই ইলেকট্রন দুইটাকে উপরের দিকে টান দেওয়া হয়েছে, কার্বন যখন পজিটিভ হবে হবে ভাব, ঠিক তখনই আমাদের এই যে অক্সিজেন, ও আবার কার্বনকে এখানে ইলেকট্রন দিয়ে দেয়। ওর কাছে লোন পেয়ার ইলেকট্রন আছে না, ও দুইটা লোন পেয়ারের মধ্যে এখানে এক জোড়া লোন পেয়ার দিয়ে দেয়। তাহলে এক জোড়া লোন পেয়ার দিয়ে ও এখানে কি করলো, ও একটা ডাবল বন্ড করলো, ওর এই যে এখানে লোন পেয়ার। এখন তোমরা কি ভাবতেছো, হ্যাঁ অক্সিজেন এত ভালো যে এখানে ইলেকট্রনগুলো চলে যাওয়ায় ও নিজের লোন পেয়ার দিয়ে একটা নতুন বন্ধন গঠন করে দিছে, ও বসে থাকবে না। ও তখন কি করে, এই যে এখানে যে বন্ধনটা আছে হাইড্রোজেনের সাথে, এই বন্ধনের অক্সিজেনগুলো নিজের কাছে টান দেয়। নিজের কাছে টান দেওয়ার মাধ্যমে ও কি করলো দেখো, ও আর সিও মাইনাস, এখানে ডাবল বন্ড হলো, ডাবল বন্ড অক্সিজেন, আর এখানে হাইড্রোজেন প্লাস তৈরি করে ফেললো। ঠিক আছে, এই ঘটনাটা একমুখী না, এটা উভমুখী। উভমুখী কেন, এর পরের মোমেন্টেই আবার দেখা যায় এখানের ইলেকট্রনগুলো অক্সিজেন টান দেয়, মানে অক্সিজেন কি করে, এই ইলেকট্রনগুলো হাইড্রোজেনকে ব্যাক দিতে চাইলে এখানে ইলেকট্রনগুলো টান দেয়, এখানে যখনই আবার ও টান দেয় তখন এখানে যে নিয়ে গেছিল ইলেকট্রন সেটা আবার ব্যাক আসে। তার মানে দেখো এইটা হলো টোটালি আবার রিভার্স একটা প্রসেস ঘটে, আবার এটা রিভার্স প্রসেস ঘটে। তার মানে দেখো এই যে অক্সিজেনের মধ্যে নেগেটিভ আর হাইড্রোজেনের মধ্যে পজিটিভ, দিন শেষে আমাদের অ্যাসিডটা আসলে কিরকম হয়, আর সিও মাইনাস, আর সিও মাইনাস এবং এইচ প্লাস। এই যে মাইনাস চার্জটা আছে না, এই মাইনাস চার্জটা কিন্তু একবার এখানে আবার এখানে চলে আসে, এখানে এখানে এখানে, তাদের মধ্যে লোন পেয়ার একবার এখানে এখানে চলে আসে, আবার মাইনাস চলে আসে, মাইনাস একবার উপরের অক্সিজেনে একবার নিচের অক্সিজেনে। তার মানে এখানে কিন্তু একটা রেজোনেন্স দেখানোর সুযোগ আছে। রেজোনেন্স মানে হলো যারা নাচানাচি করে, ঠিক আছে, সহজ ভাষায় বললে যারা অবস্থান বারবার চেঞ্জ করে। নেগেটিভ চার্জ একবার উপরে আসে, পরের বার আবার নিচে আসে। নিচে কখন আসে, যখন হইলো এই ভাঙাটা সে টান দিয়ে ইলেকট্রন নিজের কাছে নিয়ে যায়, নেগেটিভ হয়ে যায়, তখন আবার এই ইলেকট্রনটা ব্যাক আসে। তার মানে আর সিও মাইনাস এবং এইচ প্লাসে পরিণত হয়ে গেছে। তো এই যে পরিণত হয়ে গেল, এখানে তাইলে কোন বিক্রিয়াটা সে দিবে, সে এইচ প্লাসকে ছেড়ে দিছে, সে এইচ প্লাসের জায়গায় এনে আরেকজনকে বসাবে, এইচ প্লাসের জায়গায় এনে সে আরেকজনকে বসাবে,
তাহলে যদি সে আরেকজনকে বসায়, তুমি আমাকে বলো তো ভাইয়া সে কোন বিক্রিয়া দিল? সে তো প্রতিস্থাপন বিক্রিয়া দিল, সে তো সংযোজন দিল না। তাহলে সব কথার আসল কথা কি, আবার সাম আপ করি। সব কথার আসল কথা হলো এখানে যখন টান দেয় তখন একটা নেগেটিভ হয়েছে একটা পজিটিভ হয়েছে, আর কার্বন পজিটিভ হইলেই তাকে এসে কেউ একজন অ্যাটাক করে, নিউক্লিওফাইল এসে তাকে অ্যাটাক করতে পারে। কিন্তু দেখো এই পুরা জায়গার মধ্যে কার্বনের মধ্যে কিন্তু কোনো চার্জ আসে নাই। কার্বনের চার্জ না আসলে কেউ এসে কার্বনকে অ্যাটাকও করতে পারবে না, সো কার্বন কোনো রিয়াকশনও এখানে করবে না। এখানে যা হবে হাইড্রোজেন প্লাস চলে যাবে, আর এইচ প্লাস চলে যাওয়ার কারণে কেউ চলে গেলে আরেকজন এসে তার শূন্যস্থান দখল করবে, এটাই হলো প্রতিস্থাপন। তার মানে তারা কি দেয়? প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, কিন্তু সংযোজন বিক্রিয়া দেয় না। এই প্রশ্নটা কিন্তু আসে, এই প্রশ্নটা কি আসে। এবার আসো আরেকটা ইন্টারেস্টিং প্রশ্ন অ্যাসিডের, আরেকটা ইন্টারেস্টিং প্রশ্ন, সেটা হলো মিথানোইক অ্যাসিডে অ্যালডিহাইডের ধর্ম বিদ্যমান ব্যাখ্যা করো। মিথানোইক অ্যাসিডে অ্যালডিহাইডের ধর্ম বিদ্যমান মানে যেই এক কার্বনের যে অ্যাসিডটা আছে, যেটাকে আমরা মিথানোইক অ্যাসিড বলি, হ্যাঁ, যেটাকে আমরা মিথানোইক অ্যাসিড বলি, এই যে মিথানোইক অ্যাসিড বলি, এই অ্যাসিডটার মধ্যে কিন্তু অ্যালডিহাইডের ধর্ম বিদ্যমান। এটা সহজে একটু যদি দেখতে চাও, সহজে বলতে গেলে এরকম, তুমি এই পাশটা দেখো তো, এই পাশটা কি পুরো অ্যালডিহাইডের মতো দেখতে না? পুরো কিসের মতো? অ্যালডিহাইডের মতো দেখতে, এই যে সিএইচও। আবার তুমি, আবার তোমাকে যদি বলি যে তুমি এই পাশটা দেখো তো, এই যে সিওওএইচ, এটা হলো অ্যাসিডের মতো। তার মানে এই যে আমাদের মিথানোইক অ্যাসিড আছে, তার এর পাশে তাকাইলে অ্যালডিহাইড, তার এ পাশে তাকাইলে তাকে মনে হয় অ্যাসিড। আমি কথা ভাই দেখতে অ্যালডিহাইড মনে হইলেই তো হবে না, তাকে কি আসলে তাকে সে কি আসলে কোনো অ্যালডিহাইডের মতো বিক্রিয়া দেয় কিনা? অ্যান্সার হলো হ্যাঁ, হ্যাঁ দেয়। কিভাবে দেয় দেখো, আমরা স্বাভাবিকভাবে কি জানি, জৈব অ্যাসিডের স্বাভাবিকভাবে জারণ হবে না, স্বাভাবিকভাবে তার জারণ হবে না। সো এখানে যদি তুমি টলেন দাও অথবা ফেহেলিং দাও, টলেন বা ফেহেলিং দাও, তাহলে এখানে কিন্তু নো রিয়াকশন হবে, কারণ জৈব অ্যাসিডের জারণ স্বাভাবিকভাবে হয় না। এখন এই যে আমরা জানি অ্যালডিহাইড কিটোন টলেন, অ্যালডিহাইড টলেনের সাথে বিক্রিয়া দেয়, টলেন ফেলিং এর সাথে বিক্রিয়া দেয়। তুমি যদি একে দাও, তুমি যদি একে নাও, একে তুমি যখন দিবা যে এই জৈব অ্যাসিডটা এক কার্বনের জৈব অ্যাসিড, তার সাথে টলেন অথবা ফেহেলিং দিলে, তার সাথে টলেন অথবা ফেহেলিং যদি দেয়া হয়, তাহলে সে কার্বন ডাইঅক্সাইড এবং পানিতে পরিণত হয়। তার মানে দেখো এবার কিন্তু জারণ হয়ে গেছে। আমরা তোমাদেরকে বলছিলাম, আমি কিন্তু তোমাদেরকে জারণের ওই ইয়েতে বলছিলাম যে অ্যাসিডকে জারণ করলে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, তবে এটা স্পেশাল কেস, এটা রেগুলার কেস নেই। স্পেশাল কেস কি? একমাত্র মিথানোইক অ্যাসিডের জারণ হয়। শুধুমাত্র কার জারণ হয়? শুধুমাত্র, শুধুমাত্র ওর জারণ হয়, শুধুমাত্র মিথানোইক অ্যাসিডের জারণ হয়। ঠিক আছে, মিথানোইক অ্যাসিডের জারণ হয়, এবং এই মিথানোইক অ্যাসিডের জারণে কি হয়? কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয়, যেটা আমরা গ্রিগনার্ড বিকারক পড়াইতে যখন গেছিলাম তখন বলছিলাম যে অ্যাসিডকে জারণ করলে কি হয়? কার্বন ডাইঅক্সাইড। তবে সব অ্যাসিড না, শুধু মিথানোইক অ্যাসিডকে। এখন ভাই টলেন ও ফেহলিং এর সাথে জারণ দেয়া, এটা কার ধর্ম? টলেন ও ফেহলিং এর সাথে বিক্রিয়া দেয়া হইল অ্যালডিহাইডের ধর্ম। তাহলে আমরা বলতে পারি যে ভাইয়া টলেন ও ফেহলিং এর সাথে কে বিক্রিয়া দেয়? টলেন ও ফেহলিং এর সাথে বিক্রিয়া দেয়া, বিক্রিয়া দেয়া অ্যালডিহাইডের ধর্ম, অ্যালডিহাইডের ধর্ম, অ্যালডিহাইডের ধর্ম। এবং এই ধর্মটা তুমি খেয়াল করো, এই ধর্মটা কিন্তু আমাদের মিথানোইক অ্যাসিডের মধ্যে বিদ্যমান। এই যে মিথানোইক অ্যাসিডের মধ্যে টলেন ফেহলিং এর সাথে বিক্রিয়া দেয়, তার মধ্যে ওর মধ্যে অ্যালডিহাইডের একটা ধর্ম বিদ্যমান, এবং বড় একটা ধর্ম, খুবই ইম্পর্টেন্ট একটা ধর্ম বিদ্যমান। বলো বুঝতে পেরেছি কিনা? এই বুঝতে পেরেছি কিনা বলো, বলো চান্দুরা। বলো 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 বলো। ওকে, এবার দেখো আমাদের জৈব অ্যাসিড শেষ।
জৈব অ্যাসিডের কোশ্চেনগুলো অনেক গুরুত্বপূর্ণ, যে দুইটা প্রশ্ন দেখাইলাম এই দুইটা প্রচুর গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অম্লধর্মিতা এটাও গুরুত্বপূর্ণ আছে, তবে এই দুইটা বেশি। এবার আসো অ্যামিনের প্রস্তুতি বা বিক্রিয়া। অ্যামিনের খুব বেশি প্রস্তুতি বা বিক্রিয়া আমরা পড়বো না। অ্যামিনের প্রস্তুতি পড়ার জন্য দেখো, অ্যামিনকে আমরা এখন পর্যন্ত অনেকবার বানাইছি, তার মধ্যে অ্যামিনের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রস্তুতিটা আমি তোমাদের দেখাই ভাইয়া। RCONH2, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি অ্যামাইড। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি অ্যামাইড। এখন এই অ্যামাইডকে আমরা যদি ব্রোমিন, পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং তাপ দেই, তাহলে এখান থেকে সিওটা বের হয়ে চলে যায়। সিওটা বের হয়ে চলে গিয়ে RNH2 তৈরি করে ফেলে। এই বিক্রিয়াটাকে আমরা বলি হফম্যান ক্ষুদ্রাংশকরণ। এই বিক্রিয়াটাকে আমরা কি বলি? হফম্যান ক্ষুদ্রাংশকরণ। হফম্যান ক্ষুদ্রাংশকরণ, ক্ষুদ্র করে ফেলবে, কেটে ফেলবে। এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট প্রস্তুতি। বিভিন্ন জায়গায় মাঝে মাঝে MCQতে কিন্তু এটা আসে, ঠিক আছে? হফম্যান। এর বাইরে কি আছে? এর বাইরের গুলো আমরা অলরেডি পারি। এর বাইরে আছে RX এর সাথে তুমি যদি NH3 দাও, RX এর সাথে NH3 দাও, অথবা তুমি যদি অ্যালকোহলের সাথে দাও, তুমি যদি অ্যালকোহলের সাথে NH3 দাও, যে এদের দুজন যে কারোর সাথে NH3 দিলে সে অ্যামিন প্রস্তুত করে ফেলে। কি প্রস্তুত করে ফেলে? অ্যামিন প্রস্তুত। অ্যামিন বানানো আসলে কঠিন কিছু না। অ্যামিন বানানো কি না? কঠিন কিছু না, কঠিন কিছু না, ঠিক আছে? এখন আসো, অ্যামিন তো তুমি ভাই বানাইলা, অ্যামিনের বিক্রিয়াগুলো কি? অ্যামিনের জাস্ট একটা বিক্রিয়া আমি তোমাদেরকে, আচ্ছা দুইটা বিক্রিয়া দেখাবো। একটা বিক্রিয়া হলো তুমি অ্যামিনকে যদি ক্লোরোফর্মের সাথে বিক্রিয়া দাও এবং এখানে যদি একটা তীব্র ক্ষার দাও, কি বলছি? ক্লোরোফর্মের সাথে বিক্রিয়া দিবা, একটা সবল ক্ষার দিবা এবং 60°C তাপমাত্রা দিবা। সেটআপ দেখতে অনেকটাই কিন্তু হ্যালোফর্মের মতো মনে হবে। এখানে তৈরি হবে RNC। কি তৈরি হবে ভাইয়া? RNC। এই RNC কে বলা হয়, RNC কে কি বলা হয় জানো? RNC কে বলা হয় অ্যালকাইল আইসোসায়ানাইড। এই অ্যালকাইল আইসোসায়ানাইড হলো তীব্র দুর্গন্ধযুক্ত, তীব্র দুর্গন্ধযুক্ত। তো তীব্র দুর্গন্ধযুক্ত যখন একটা কিছু আসলে কি হইলো, উৎপন্ন হইলো, তীব্র দুর্গন্ধ, মানে এটা গন্ধের কোনো শেষ নাই। এটাকে কিন্তু আমরা অ্যামিনের শনাক্তকারী বিক্রিয়া হিসেবে কি করতে পারি? ইউজ করতে পারি, শনাক্তকারী বিক্রিয়া, ঠিক আছে? অ্যামিন অত ইম্পর্টেন্ট না তোমাদের পরীক্ষার জন্য, আশা করি আসবে না, বাট তাও একটু দেখাই রাখতেছে। আর আরেকটা বিক্রিয়া হইলো, তুমি যদি এখানে ওর সাথে RX এর বিক্রিয়া দাও, অ্যালকাইল হ্যালাইড, মানে অ্যামিনের সাথে যদি RX এর বিক্রিয়া দাও, কি হবে জানো? এখানে আর NH, এখানে আরেকটা R যুক্ত হয়ে যাবে। এটা কিন্তু ছিল 1° অ্যামিন, 1° অ্যামিন। RX এর সাথে বিক্রিয়া দিলে এটা হয়ে গেছে 2° অ্যামিন। তুমি যদি একে আবার RX মানে অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া দাও, এখান থেকে আরেকটা হাইড্রোজেন চলে যাবে, এখানে হয়ে যাবে NRR, এটা হয়ে যাবে 3° অ্যামিন। সো এটাকে বলা হয় উচ্চতর ডিগ্রি বিশিষ্ট অ্যালকেন প্রস্তুতের বিক্রিয়া। এটা কোথাও যেন একটা আসলে আমি বোর্ড কোশ্চেন দেখছি, খুবই কম আসে, একটা বোর্ডে আমি শুধু পাইছিলাম অনেক আগে। তো উচ্চতর ডিগ্রি বিশিষ্ট অ্যামিন যদি কেউ বানাইতে বলে, তাইলে এইভাবে বানাই ফেলবো, এইভাবে বানাই ফেলবো, উচ্চতর ডিগ্রি বিশিষ্ট অ্যামিন বানাই ফেলবো, ঠিক আছে? ওকে, এবার আসলে অ্যামিন ও অ্যানিলিনের পার্থক্যকারী বিক্রিয়া, এটা তোমাদের হোমওয়ার্ক থাকুক। এই বিক্রিয়াটা তোমরা একটু বই খুঁজে দেখে নিবা, ঠিক আছে? নাকি করে দিব? করে দিই, পারবা না নাইলে তোমরা। আচ্ছা, এটা হলো অ্যানিলিনের সংকেত আর এটা হলো অ্যামিনের সংকেত, অ্যামিন এবং অ্যানিলিন। আমরা তাদেরকে বিক্রিয়া দিব হলো, তাদেরকে আমরা বিক্রিয়া দিব হলো সোডিয়াম নাইট্রেট এবং HCl এর সাথে, সোডিয়াম নাইট্রেট এবং HCl এর সাথে 0 থেকে 5°C তাপমাত্রায়। এখানেও আমরা বিক্রিয়া দিব সোডিয়াম নাইট্রাইট, নাইট্রেট না, NO2 এবং HCl এর সাথে, এবং এখানেও আমরা 0 থেকে 5°C তাপমাত্রায় বিক্রিয়া দিব। আচ্ছা ভাইয়া, তোমরা বলো তো
এই যে এখানে একটা বন্ধন আর এর সাথে NH2 এর বন্ধন আর বাক্সের সাথে NH2 এর বন্ধনের মধ্যে কোন বন্ধনটা স্ট্রং? ভাই কোন বন্ধনটা স্ট্রং? কোন বন্ধনটা স্ট্রং? স্ট্রং বন্ধন হলো এটা, সরি এটা। এখন এই বিক্রিয়ায় প্রথমে তৈরি হয় আর, সরি আর কেন তৈরি হবে, বাক্স N2Cl, এখানে তৈরি হয় আর N2Cl, এটাকে বলা হয় ডায়াজোনিয়াম ক্লোরাইড। N2Cl কে বলা হয় ডায়াজোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। কিন্তু এখানে যে বন্ধনটা আছে এই বন্ধনটা তো উইক, উইক বন্ধন হওয়ার কারণে এই বন্ধনটা নিজে নিজেই ভেঙে যায়, ভেঙে সে অ্যালকোহল তৈরি করে ফেলে, কারণ এখানে আগে থেকে প্রবক রেডি আছে, অ্যালকোহল তৈরি করে ফেলে এবং নাইট্রোজেন গ্যাস তৈরি করে, যেটা বুদবুদ দেয়। যেটা কি দেয়? যেটা বুদবুদ তৈরি করে। এবং এই তো অ্যালকোহল এবং বুদবুদ, এটা কততে করলো? 0 থেকে 5 ডিগ্রিতেই। আসলে তুমি চাইলে ডিরেক্ট এইটাও লিখতে পারো, কারণ মাঝখানে এটা উইক হওয়ার কারণে নিজে নিজেই ভেঙে যায়, এটা কোনো বিক্রিয়ার ধাপই না। কিন্তু এখানে কি হয়? এখানে নিজে নিজে ভাঙবে না, নিজে নিজে হবে না, এখানে তুমি আবার এক্সট্রা করে তাপ দেয়া লাগবে। তাপ যখন তুমি দিবা তখন তুমি দেখবা যে ফেনল হইল, ফেনলের সাথে নাইট্রোজেন গ্যাস হইল এবং বুদবুদ হইল। তাইলে দেখো দুইটার মধ্যে আমি পার্থক্য করতে পারি কিভাবে? দুইটাকে আমি প্রথমে সেম বিক্রিয়া দিব, একটা দেখবো যে 0 থেকে 5 ডিগ্রি মানে খুবই ঠান্ডা পরিবেশ, সেখানেই সে বুদবুদ দেওয়া শুরু করছে। যে ধরেই বুদবুদ দিবে সে হইলো আমাদের অ্যামিন। সে কি? অ্যামিন। যে বুদবুদ দেয় নাই তাকে আমি এবার তাপ দিব, তাপ দিলে যদি বুদবুদ দেখি তাহলে সে হলো অ্যানিলিন। সিম্পল হিসাব, বুদবুদ দিলে অ্যামিন আর বুদবুদ না দিলে অ্যানিলিন। আবার যে প্রথমে দেয় না তাকে তাপ দিলে সে আবার বুদবুদ দিবে, এটুকু পার্থক্য, খুবই কম ইম্পর্টেন্ট, এই জন্য আমি হোমওয়ার্ক দিতে চাইছি, বাট করে দিলাম যাতে তোমাদের আর প্যারা না থাকে। আচ্ছা, আরেকটা কোশ্চেন একটু বলে দেই, এই প্রশ্নটা আসে, এটা ভালো ইম্পর্টেন্ট, এটা আমি কেন মিস করলাম জানি না। তোমাকে যদি বলে যে অ্যামিন, এটা আমাদের একদম লাস্ট কোশ্চেন, এর মাধ্যমে আমাদের অর্গানিক শেষ হয়ে যাবে। অ্যামিন ও অ্যানিলিনের মধ্যে, অ্যামিন ও অ্যানিলিনের মধ্যে কে বেশি ক্ষারীয়? ঠিক আছে, দেখো এটার অ্যান্সারটা খুব ইন্টারেস্টিং একটা অ্যান্সার। আমি আর NH2 এবং বাক্স NH2, এখানে লোন পেয়ার আছে, এখানে লোন পেয়ার আছে। আচ্ছা ভাইয়া, ক্ষারের এখানে কিন্তু নরমাল OH মাইনাস যারা দেয় তারা ক্ষার, এই সংজ্ঞা খাটবে না। তোমরা জানো অ্যাসিড ক্ষার মতবাদ 3টা আছে, তার মধ্যে লাস্ট একটা মতবাদ যেটা হলো লুইসের মতবাদ। লুইসের মতবাদ, লুইসের মতবাদ অনুসারে যারা লোন পেয়ার ইলেকট্রন দেয় তারা ক্ষার। লুইস কাদেরকে ক্ষার বলছে? যারা লোন পেয়ার ইলেকট্রন দেয় তারা হলো ক্ষার। তাইলে এখানেও লোন পেয়ার আছে ও ক্ষার, এখানেও লোন পেয়ার আছে ও ক্ষার, কিন্তু কোনটা বেশি ক্ষারীয় সেটা আমাকে এবার বুঝতে হবে। দেখো ভাইয়া, এখানের যে লোন পেয়ার ইলেকট্রন আছে, এই লোন পেয়ার ইলেকট্রন কিন্তু তোমরা জানো কিনা, এটা কিন্তু এখানে বলয়ের মধ্যে প্রবেশ করে, বলয়ের মধ্যে প্রবেশ করে এই কিন্তু গুগুম 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 করে ঘুরতে থাকে এবং এই অর্থপ্যারা নির্দেশক হয়। অর্থপ্যারা নির্দেশক হওয়ার জন্য ওই লোন পেয়ারকে কিন্তু ভিতরের দিকে পুশ করে, বলয়ে পুশ করে। তাইলে দেখা গেছে বলয়ে লোন পেয়ার কি করে? রেজোনেন্স ক্রিয়েট করে, ওই যে ঘুরতে থাকে, অর্থ এবং প্যারা পজিশনে নেগেটিভ চার্জ হয়, এগুলো কিন্তু এখানে লোন পেয়ারের কারণেই হয়ে যায়। তাইলে বলয়ে লোন পেয়ার রেজোনেন্স দেয়, আর সে বলয়ে রেজোনেন্স দেওয়ার কারণে ওর অ্যাভেলেবিলিটি কমে যায় না বেড়ে যায়? অ্যাভেলেবিলিটি মানে ওকে কি সহজে আর পাওয়া যায় না, ওকে দেওয়ার জন্য আর সহজে পাওয়া যায় না, অ্যাভেলেবিলিটি কমে যায়। মানে ও তো বেশিরভাগ টাইমে বলয়ের মধ্যেই থাকে, ওইখানে মাঝে মাঝে যায়, তাহলে তুমি ওকে ভালোভাবে দিতে পারবা না। আর যে দেয় সে হলো ক্ষার, যেহেতু ওকে সবসময় পাওয়া যায় না এজন্য ওর ক্ষার ধর্ম কম, আর আমাদের এই অ্যামিনের ক্ষার ধর্ম বেশি, যেহেতু এখানে কোনো রেজোনেন্স নাই, এখানে লোন পেয়ারটাকে সবসময় পাওয়া যায়, কেউ নিতে আসলেই সাথে সাথে দেয়া যায়, তার মানে অ্যামিন হলো বেশি ক্ষারধর্মী আর আমাদের অ্যানিলিন হলো কম ক্ষারধর্মী। এবং অ্যানিলিন মাঝে মাঝে H+ দিয়ে অম্লধর্মিতাও দেখাই ফেলে, ঠিক আছে, অ্যানিলিন মাঝে মাঝে অম্লধর্মিতাও দেখাই ফেলে, এতটাই তার ক্ষার ধর্ম কম।
এবং মনে রাখবা অ্যামিনের ক্ষার ধর্মের ক্রম হইল 2 1 3। হ্যাঁ, এটা এটা একটু বলে রাখি, অ্যামিনের ক্ষার ধর্মের ক্রম হইল 2 ডিগ্রি, 1 ডিগ্রি এবং 3 ডিগ্রি এবং সবার শেষে অ্যানিলিন। হ্যাঁ, এটা হলো ক্ষার ধর্মিতার ক্রম কার? অ্যামিনের ক্ষার ধর্মিতার ক্রম। 2 ডিগ্রি অ্যামিন সবচেয়ে বেশি ক্ষারীয়, তারপর 1, তারপর 3, আর অ্যানিলিন হলো এদের এই সবার চাইতে কম ক্ষারীয়। ওই যে একটু আগে বললাম যে অ্যামিন আসলে কেন কম ক্ষারীয়। তো যাই হোক, খুবই কম আছো লাইভে, তোমরা মনে হয় ইংলিশ ক্লাসে চলে গিয়েছো, ওই যে ইংলিশের জুম ক্লাস আছে। আমাদের অর্গানিক এখানেই খতম হইল। হ্যাঁ, 6টা লেকচার, 6টা লেকচারের মধ্যে প্রথম 3টা লেকচার হলো আমাদের অ্যারাউন্ড কত ঘন্টা, 10 ঘন্টার মতো হবে। হ্যাঁ, আর পরের 3টা লেকচার এগুলা ছোট, এগুলা 3টা হয়তো 6 ঘন্টা হবে কি 7 ঘন্টা হবে। তার মানে টোটাল 17 ঘন্টা। 17 ঘন্টার মধ্যে আমরা আমাদের অর্গানিকটা শেষ করলাম। অ্যান্ড এই ব্যাচে আমি অর্গানিক পড়াই খুবই স্যাটিসফাইড। মানে পড়ানোর একটা ধাঁচ আছে না, যে আমি পড়াই আমি আসলে স্যাটিসফাই হইতে পারতেছি না। কখন আমরা স্যাটিসফাই হই? যখন আমরা দেখি যে না, অল্প টাইমের মধ্যে সবকিছু তোমাদেরকে আমরা অন্তত পড়াই দিতে পারি, অ্যান্ড প্রিসাইসলি পড়াই দিতে পারি, তখন আমাদের কাছে খুব ভাল লাগে। তোমরা বুঝতে পারো, খুব ভাল লাগে। তো আমি আসলে এই ব্যাচে অর্গানিক পড়াই খুব স্যাটিসফাই। এখানে আমাদের 6টা লেকচারে মোটামুটি থিওরি সব শেষ। তো সবাই দোয়া করবে, আমি সবার জন্য দোয়া করি যাতে তোমরা অর্গানিকে খুব ভালো রেজাল্ট করতে পারো। এটা তোমার একাডেমিক না, যাতে অ্যাডমিশনও কাজে লাগে। তো তোমরা বলো যে তোমাদের জার্নিটা কেমন লাগছে, কেমন তোমাদের অর্গানিকের সাথে দিনগুলা কাটছে। অ্যান্ড অ্যান্ড তোমরা যেটা করবা, এই ক্লাসগুলা, এই 6টা ক্লাস আমি ট্রাই করব ইউটিউবে দিতে। হ্যাঁ, মানে ফ্রি করে দিতে সবার জন্য একদম। হয়তো 1-2 সপ্তাহ পরে ফ্রি করব। তোমাদের কারো যদি কোনো আপত্তি থাকে জানাও যে না ভাইয়া, আমাদের পেইড ব্যাচের ক্লাস এটা দেয়া যাবে না, যদি এরকম কেউ বলে না কখনো, কারণ সবাই উদার মনের। কারণ এখানে তো তোমাদের আর শুধু এই কোর্সে একটা ক্লাসই, একটা অধ্যায়ের ক্লাসই হচ্ছে না, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সবই হচ্ছে। তার মধ্যে 1-2টা অধ্যায় আসলে ফ্রি করলে আশা করি কারো তেমন কোনো প্রবলেম নাই। যেহেতু ক্লাসগুলা অনেক বেশি ইফেক্টিভ, এগুলা থেকে 100% বোর্ডে মোটামুটি কমন পাওয়া যাবে। সো আমরা এটা যদি সবার জন্য উন্মুক্ত করে দিতে পারি, সবাই আসলে কি হবে, বেনিফিশিয়ারি হবে। তো সবার জন্য শুভকামনা, সবাই সুস্থ থাকবে, সুন্দর থাকবে, ভালো থাকবে। সবাই পুরা নোটটা একটু করে ফেলবা, ঠিক আছে? শিপাদেব কি আসো কিনা? শিপাদেব মনে হয় ক্লাসে গেছে। শিপাদেব, অবশ্যই তুমি পুরা অধ্যায়ের নোটের পিডিএফ আমাকে একসাথে দিবা। আরও যারা যারা নোট সাবমিট করো, যারা যারা নোট সাবমিট করো, কয়েকজনই করো, তারা আমাকে পুরা নোটটা একসাথে, হ্যাঁ, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, আজকের লেকচার পর্যন্ত একটা পিডিএফে করে আমাকে একটু দিবা কাইন্ডলি, ঠিক আছে? এটা আমি রাখবো মাঝে মাঝে হলো পরের বছরও পড়াইতে, যেটা আমাকে হেল্প করবে। অ্যান্ড অবভিয়াসলি যে পরের বছর পড়াইলে দেখবে যে ওখানে আরও নতুন কিছু যুক্ত হবে, কারণ প্রতি বছর আমরা সেম পড়াই না। তুমি দেখবে যে আগের বার আমি একটা প্লেলিস্ট বানাইছিলাম মাত্র 6.5 ঘন্টায় অর্গানিক, ওইখানেও ওইটা থেকেও মোটামুটি সবই কমন পড়বে। হ্যাঁ, এটা থেকেও কমন, তবে এখানে আমি একটা জিনিস যেরকম বোঝানোর টাইম পেয়েছি, ওই প্লেলিস্টটাই বোঝানোর অত টাইম নেই। ওইটা একদম কম টাইমে, যারা সারা বছর পড়াশোনা করে নাই এবং লাস্ট মোমেন্টে এসব টাইম নেই, তাদের জন্য করা। ওই হিসেবে এই প্লেলিস্টটা আরও এনরিচড। অ্যান্ড এক একবার আসলে আমরা এক একভাবে পড়াই। অ্যান্ড তোমরা দেখবা যে যখন অ্যাডমিশনে যাবা, এবার মোটামুটি শিওর থাকো আমাদের অ্যাডমিশন ব্যাচ আসছে। এই অ্যাডমিশন ব্যাচে অর্গানিক মেবি আমিই পড়াবো। ওইখানে দেখবা যে আমরা অর্গানিক উপর 3টা কি 4টা লেকচার নিব, 6 ঘন্টা কি 8 ঘন্টার লেকচার টোটাল। এবং দেখবা যে ওই 6 থেকে 8 ঘন্টা এমন জিনিসগুলো আমরা পড়াবো যেগুলো ভার্সিটিতে আসবে এবং 100% কমন পাবে ইনশাল্লাহ। তো সবার জন্য শুভকামনা, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, বেস্ট অফ লাক।